শামসুল হক সাজু। আমার বাড়ি কুমিল্লা শহরের অদূরে চাঁদপুর শহরে। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে আমার একটা ছোট বোন। আমাদের পরিবারে একটা সময় আমার বাবাও ছিল। কিন্তু আমার যখন ৪ বছর বয়স, তখন আমার আব্বা সৌদি আরবে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার বাবা একটা অনেক বড় কোম্পানিতে চাকরি করতো। বাবার ওই কোম্পানিটা অনেক বড় ছিল। যার জন্য ওই কোম্পানির মালিক আমাদেরকে বাবার লাশের সাথে অনেকগুলো টাকা পাঠায়। যার জন্য ওই টাকা দিয়ে আমাদের সংসারটা অনেক ভালোই কেটে যাচ্ছিল। আমাদের পরিবারে তেমন কোনো অভাব-অনটন ছিল না। বাবাকে ওই লাশের সাথে যে টাকাগুলো দেয়, সেই টাকা দিয়ে আমার মা কিছু টাকা ব্যাংকে রাখে এবং বাকি টাকাগুলোতে আমার মা কিছু জায়গা সম্পত্তি কিনে। সবকিছু মিলিয়ে কিন্তু আমার বাবাকে ওই সময় অনেক বেশি টাকা দেওয়া হয়েছিল, যেটা আমরা অনেক ভালো টাকাই দেওয়া হয়েছিল। এভাবে আসলে দেওয়া হয় না। কিন্তু আমার বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়তো। কোম্পানির জন্য অনেক পরিশ্রম করেছে। যথেষ্ট ভালো একটা মানুষ ছিল। প্রায় ১৫ বছরের মতো একটানা একই কোম্পানিতে কাজ করেছে। যার জন্য ওই কোম্পানির মালিক আমার বাবাকে অত্যন্ত ভালোবেসেছে। ভালোবেসেই টাকাটা দিয়েছে। শুধু তাই নয়, আমার বাবা মারা যাওয়ার ২ বছর পরে ওই কোম্পানির মালিক, ওই সৌদিয়ান, বাংলাদেশে আসে। বাংলাদেশে এসে আমার বাবার কবর জিয়ারত করে, আমার বাবার কবরের কাছে কোরআন তেলাওয়াত করে। এই মানুষটা অত্যন্ত ভালো ছিল এবং আমাকে বলছিল যে যদি কখনো আমি বিদেশ যাই, ওই সময় আমার মাকে বলেছিল যে যদি কখনো আমার এই ছেলেকে, আপনার এই ছেলে কখনো বড় হয় বা বিদেশে যেতে চায়, যেন ওই কোম্পানিতে পাঠায়। কোম্পানির নাম, ঠিকানা সবকিছু আমার মাকে লিখে দিয়ে যায় ওই সৌদিয়ান। তো যাই হোক, এরপরে বাবা মারা যাওয়ার পর থেকে বাবার ওই জমানো টাকা, বাবার ওই মৃত্যুর এই টাকাগুলো দিয়ে মোটামুটি আমাদের দিনগুলো ভালোই কাটতেছিল। পরিবারে কোনো অভাব-অনটন, ঝামেলা কোনো কিছুই নাই। আর পরিবারের তেমন কোনো সদস্যও ছিল না। ছিলাম আমি, আমার ছোট বোন আর মা। ৩ টা মানুষ আসলে দিব্যি অনেক ভালোই কাটাচ্ছিল আমাদের দিনগুলো। এভাবে দিনগুলো কাটতে আমি আমাদের অত্র এলাকারই একটি স্কুলে পড়াশোনা করতাম। আমি যখন ক্লাস 10 এ পড়ি, তখন আমার বুকের ভিতর প্রচুর পরিমাণ ব্যথা কাজ করে। ব্যথাটা কেন হয় আমি বলি। আমার বাবার জন্য আমার খুব খারাপ লাগতো। কারণ আমাদের স্কুলের একজন শিক্ষক ছিল, যার নাম ছিল মমিন স্যার। আমার ওই মমিন স্যার, উনি অন্য একটা স্কুলে শিক্ষকতা করতো। আমি যখন ক্লাস 10 এ পড়ি, তখন উনি ওই স্কুল থেকে ট্রান্সফার হয়ে আমাদের স্কুলে আসে। তো আমাদের স্কুলে যখন উনি আসে, উনার চেহারাটা অবিকল আমার বাবার মতো ছিল। আমার বাবার নাকের পাশে হচ্ছে একটা বড় মাপের তিল ছিল। তারপর হচ্ছে মুখমণ্ডলটা অনেক বড় ছিল, চুলগুলো একটু লম্বা ছিল এবং ফর্সা ছিল। তো সবকিছু মিলিয়ে ওই স্যারের সাথে আমার বাবার চেহারাটা অনেক মিলে যায়। আমি যখনই ওই স্যারকে দেখি, আমি তখনই কান্না করি। স্যারকে আমি কোনো কিছু বুঝতেও দেই না এবং আমি এই ব্যাপারটা কারো কাছেই বলি না। আমার মায়ের কাছেও বলি না। কারণ এতগুলো বৎসর কেটে যাওয়ার পরেও আমার মা একটা মুহূর্তের জন্য আমার বাবাকে ভুলতে পারেনি। এখনো আমি দেখি যে প্রতিটা মোনাজাতে আমার মা আমার বাবার নাম ধরে কান্না করে। আমার বাবাকে প্রচণ্ড রকম ভালোবাসে। আমি শুনেছিলাম লোক মারফতে আমার বাবা-মা নাকি রিলেশন করে বিয়ে করেছিল। ওই বিয়েটা নাকি আমার হচ্ছে নানা-নানি মেনে নিচ্ছিল না। যার জন্য আমার বাবা একরকম জোর করে আমার আম্মাকে বিয়ে করে। আমার মাও আমার বাবাকে প্রচণ্ড রকম ভালোবাসে। আমার বাবা যখন বেঁচে ছিল, মাত্র কিছুটা বছর আমি ছিলাম। বাট সবার মুখে শুনতাম যে বাবা-মায়ের মাঝে এমন ভালোবাসা ছিল, যেন ওদের ভালোবাসা দেখেই এলাকার মানুষগুলো হিংসা করত, এরকম। যাই হোক, দিন আর রাতগুলো এভাবে কাটতে আমি তখন এসএসসি পরীক্ষা দেই এবং এসএসসিতেও আমি মোটামুটি খুব ভালো একটা রেজাল্টে পাস করি। আমি চাঁদপুর শহরেরই কোনো একটা কলেজে ভর্তি হই। আমি যখন কলেজে পড়াশোনা করি, আমাদের কিন্তু ওই সময় প্রচুর জায়গায় সম্পত্তি। এরকম হইতো যে বিঘায় সম্পদ আমাদের ছিল। কারণ আমার বাবাকে যখন ওই সৌদিয়ান কোম্পানি টাকা দিয়েছিল, ওই টাকাগুলোতে আমার মা মেজরিটি% টাকা দিয়ে আমার মা সম্পদ কিনে ফেলে। আর ওই জায়গাগুলো এখন প্রচুর পরিমাণ ডিমান্ড বেড়ে যায়। তো ধরেন ওই সময় আমরা জায়গাটা ৳১,০০,০০০ দিয়ে কিনছি। আর এখন সেম জায়গাটায় ২০ থেকে ৩০ লাখ টাকা মূল্য হয়ে যায়। প্রচুর পরিমাণ সয়-সম্পত্তি হয়ে যায়। যার জন্য এলাকাতে আমাদের অনেক শত্রু জন্মে যায়। এবং ওই শত্রুগুলো এতটাই ভয়ংকর হয়ে যায় যে আমাকে প্রতিনিয়ত হচ্ছে আমাকে বিভিন্ন বাজে পথে নিয়ে যাওয়ার জন্য ট্রাই করে এবং আমার মাকে অনেকভাবে লাঞ্ছিত করতে থাকে। যেহেতু আমার বাবা বেঁচে নাই এবং দীর্ঘদিন ধরে আমার বাবা নাই, ওই জিনিসটার জন্য এলাকার মানুষ আমার মাকে নিয়ে অনেক রকম বাজে কুচিপূর্ণ কথাবার্তা বলতে থাকে। তো আমার মা সবসময় একটা কথাই বলতো যে, "আমি নিজে ঠিক তো জগৎ ঠিক। আমি নিজে খারাপ তো জগৎ খারাপ।" আমার মা বলতো যে, "আমি যদি ঠিক থাকি তাহলে কেউ আমাকে খারাপের রাস্তায় নিতে পারবে না। আর আমি যদি খারাপ হয়ে যাই তাহলে কেউ আমাকে ভালো রাস্তায় আনতে পারবে না।" এইজন্য মা সবসময় বাবার কথা স্মরণ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো এবং আমাদেরকে নিয়ে আল্লাহ-বিল্লাহ করে দিনটা কাটায় দিত। আমার নানু বাড়ির অবস্থা অত্যন্ত ভালো ছিল। বাবা মারা যাওয়ার পর কিন্তু বারবার আমার মাকে প্রেশার দিয়েছিল আমার নানুমণি আর আমার নানা ভাই মাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমার মা
আমাদেরকে ছেড়ে যায়নি। আমি আর আমার ছোট বোনের মুখের দিকে তাকিয়ে আমার মা রয়ে গেল। যাই হোক এভাবে সময়গুলো কাটতে আমি যখন কলেজে পড়ি তখন এরকম অবস্থা হইছে যে আমাদের পরিবারের সবকিছুই ঠিক আছে। কিন্তু আমাদের যে পরিবারটা চলে এটা চলে সম্পূর্ণ ক্যাশ টাকায়। জমানো যে টাকাগুলো আছে ওই টাকা দিয়েই আমি পড়াশোনা করি, ছোট বোন পড়াশোনা করে। ওই টাকাগুলো দিয়েই। তো আমার একটা দূর সম্পর্কের হচ্ছে মামা ছিল। ওই মামা তখন সৌদি আরবে থাকতো। তো ওই মামা আমার মাকে বলতেছিল যে সাজুকে না হয় সৌদি আরবে পাঠাই দেন। কারণ ওই সৌদি আরবে মোটামুটি হচ্ছে অনেক টাকা উপার্জন করতে পারবে ওর বাবার কোম্পানিতে, এটা বলে। কিন্তু যখন আমার মা আমাকে এটা বলে, তো বলার পরে তখন আমরা কি করি? ওকে ফাইন। আমার মা আমাকে বলে যে ঠিক আছে পাঠায় দিবে। কারণ ওখানে গেলে অনেক বেশি টাকা উপার্জন করা যাবে এবং হচ্ছে কোম্পানিটা আমার আব্বার সুনামধন্য একটা কোম্পানি ছিল। আমার আব্বাকে অনেক ভালোবাসতো এবং আব্বা মারা যাওয়ার পরে যে সৌদিয়ানটা ছিল উনি মারা গেছে, ওনার সন্তানরা আছে। তারা নাকি আমার আব্বাকে চিনে। আমার আব্বার একটা ছবিও নাকি তাদের ওই কোম্পানিতে বাঁধাই করে রাখা। যার জন্য ওখানে গেলে আমি খুব ভালো থাকবো। এই কথাটা আমার মা এবং আমার ওই দূর সম্পর্কের মামা আমাকে বলে। এরপরে আমি মানসিকভাবে প্রিপারেশন নিয়ে যাওয়ার জন্য তো সবকিছুই ঠিকঠাক হয়। ছবি উঠাই, পাসপোর্ট বানাই। আমি আমার ছবি, পাসপোর্ট সবকিছু হচ্ছে ওদের জন্য পাঠাই সৌদি আরবে। সবকিছু যখন ওদের জন্য পাঠাই, ওরা সবকিছু দেখার পরে ওই সৌদিয়ানের যিনি মারা গেছিল, ওনার যে বড় ছেলে ছিল, ওই বড় ছেলেটা আমার ছবি আর পাসপোর্ট দেখে এবং উনি আমার ছবিটা দেখে অত্যন্ত মন খারাপ করে। উনি আমার মায়ের সাথে কন্ট্রাক্ট করে আমার মামাকে দিয়ে, আমার যে মামা ভিসা প্রসেস করতেছে তাকে দিয়ে আমার মায়ের সাথে কন্ট্রাক্ট করে এবং উনি হচ্ছে মামাকে বলে, মামা আমার মাকে বাংলা বুঝিয়ে বলে। তো উনি আমার মামাকে বলতেছিল যে ছেলেটা অনেক ছোট, ওর বাবা আমাদের কোম্পানির জন্য জীবনটা দিয়েছে, অনেক পরিশ্রম করেছে আমাদের এই কোম্পানিতে। এত ছোট বয়সে একটা মানুষকে বিদেশে নিয়ে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। ওদের যদি আর্থিক কোনো রকমের সমস্যা হয়ে থাকে আমরা তাদেরকে মাসে মাসে টাকা দিব। ছেলেটাকে বলো বাংলাদেশ থেকে পড়াশোনা করার জন্য এবং পড়াশোনা যখন শেষ হবে ভালো একটা রেজাল্ট করবে তারপর যেন সৌদি আরবে আসে। এই কথাটা আমার মামাকে ওই সৌদিয়ানের বড় ছেলেটা বলে। যখন বলে আমার মাকে আমার মামা বুঝায় যে এখন এই ঘটনা, এখন আপনি কি করবেন? ওনার কাছ থেকে টাকা নিবেন? আপনি যদি টাকা নিতে চান তাহলে উনি আপনাকে টাকা দিবে। আমার মা বলে যে ওনারা তো আমাকে অনেক টাকা পয়সা দিয়েছিল। আমাদেরকে কোনরকম কোনো কিছুর অভাব দেয় নাই। অনেক টাকা পয়সা দিয়েছি। এরপরও তাদের কাছ থেকে টাকা নেওয়া কোনোভাবেই ঠিক হবে না। তো বরঞ্চ তুমি সৌদিয়ানটাকে বলো যে ২ বছর পরে যেন আমার ছেলেটাকে নিয়ে যায়। এই ২ বছর আমার ছেলেটা একটু, একটু করে বড় হবে অ্যান্ড বড় হওয়ার পরে যেন আমার ছেলেটাকে নিয়ে যায়। এই কথা আমার মামা ওই কোম্পানিকে বলে। তো কোম্পানিকে বলার পরে কোম্পানি তখন বলে যে ঠিক আছে কোনো প্রবলেম নাই। ২ বছর পরেই হচ্ছে আমরা ওকে আবার নিয়ে আসবো, এটা বলে। তো যাই হোক এই ঘটনাগুলো আমাদের এলাকার মোটামুটি সব মানুষের কানে, কানে পৌঁছে যায়। প্রত্যেকটা মানুষই জানে আমাদের এই ঘটনাগুলো যে ওই সুইডেন কোম্পানির সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক। ২ বছর পর আমাকে ওই কোম্পানিতে নিয়ে যাবে। আমি মোটা অঙ্কের টাকা উপার্জন করব। মোটামুটি আমাদের এলাকার মানুষগুলো এই ব্যাপারটা খুব ভালো করে জেনে গেছে। এখন জেনে যাওয়ার পরে যেই প্রবলেমটা সেটা হচ্ছে প্রত্যেক দিনই আমাদের বাড়িতে বিয়ের প্রপোজাল আসে আমার জন্য। একদম বড়লোকের মেয়েরা, বিত্তশালী পরিবারের মেয়েরা আমাকে বিয়ে করার জন্য ওদের বাবা-মাকে পাঠায়। কারণ জানে যে আমাকে বিয়ে করতে পারলে যেহেতু আমার বাবার অনেক সয়-সম্পত্তি আছে এগুলো পেয়ে যাবে এবং সৌদি আরবে গিয়ে আমি অনেক ভালো টাকা উপার্জন করতে পারবো। সেক্ষেত্রে অনেক পরিবারের থেকে আমার বিয়ের প্রপোজাল আসতে থাকে। তো আমার মায়ের একটাই কথা যে ও বিদেশ যাবে, টাকা-পয়সা উপার্জন করবে। ওর যখন মন চায়, ওর যাকে মন চায় ও তাকেই বিয়ে করবে, অন্য কাউকে না। এই কথাগুলো হচ্ছে বলে। তো বলার পরে যাই হোক সময়গুলো এভাবে কাটতে একদিন হচ্ছে আমি আমাদের বাজারে আমাদের একটা এলাকাতে একটা বাজার থাকে। আমার ওই বাজারে আমি অনেক সময় ধরে বসে থাকি রাত ৯টা-১০টা পর্যন্ত। তো একদিন ওই সময় বসে আছি প্রায় আনুমানিক সময় তখন সন্ধ্যা ৭টার মতো বাজতেছে। তো ৭টার মতো বাজতেছে একজন ভিখারি ভিক্ষা করতেছে। ভিক্ষা করতেছে খুবই কান্নাকাটি করে ভিক্ষা করতেছে। উনার দোনোটা হাত বাঁধা। উনি এমনভাবে হাতগুলো বেঁধে রাখছে যেন উনার হাতগুলো কেটে গেছে। এরকম করে উনি ভিক্ষা করতেছে। তো দোকানের সামনে আমি একটা ফোন প্যাক্সের দোকানে বসেছিলাম। তো ওইখানে আসার পরে ফোন ফ্যাক্সের যে দোকানদার আছে, ওই দোকানদার ওই ভিক্ষুকটাকে ডাকে বলতেছে, "আপনার কি আসলেই হাত কাটা নাকি আপনি অভিনয় করেন?" এটা বলে। তো বলার পর ওই ভিক্ষুক বলতেছে, "বাবারে আমার আসলে" ভিক্ষুকটা একটু বৃদ্ধ ছিল, মোটামুটি বয়স্কই ছিল। তো বলে যে, "হ্যাঁ, আমার হাত ২ টা কাটা, আমি এজন্য ভিক্ষা করি।" তখন আমার ওই দোকানদার, যিনি দোকানদার ছিল, উনি প্যাক্সের দোকানদার, ও একটু অন্যরকম টাইপের ছিল। ও তখন খুব রেগে যায়। রেগে গিয়ে আমাকে বলে যে, "সাজু দেখ তো ওর হাতগুলা খোল।" আমি তখন বলতেছি, "কেন? আরে পাগলামি করার দরকার কি? উনি ভিক্ষা করতেছে, তুই চাইলে কয়টা টাকা দিয়ে দে। কয়টা টাকা দিয়ে বিদায় করে দে। এখন এত কথা তুই কেন বলবি?" সাজু বলতেছে যে, "না, উনার হাতের মধ্যে কি আছে আমি এটা দেখব। আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারছি ওর হাতগুলা কাটানো, ওর হাতগুলা আছে।" আমি তখন বললাম যে, "দেখ বন্ধু এগুলো নিয়ে পাগলামি করিস না, ছেড়ে দে।" আমার ওই বন্ধু বলে যে, ছাড়া যাবে না।"
যাই হোক, এরপরে আমার ওই বন্ধু করে কি যে ওনার ওই হাতগুলা খোলে। মানে একটা, একটা করে আমাকে দিয়েই খোলায়, আমি খুলি এবং খোলার পর তাজ্জব যে ব্যাপারটা, আমি খোলার পর দেখতে পাই যে ওনার ২ টা হাতই আছে, বাট ওনার ২ টা হাত উনি ওনার পেটের সাথে বেঁধে রাখছে। মানে এক ধরনের কভার হয়, প্লাস্টিক হয়, প্লাস্টিক দিয়ে ওনার ২ টা হাত উনি ওনার মানে এরকম করে উনি বেঁধে রাখছে ওনার পেটের সাথে। বেঁধে মানে এক্সট্রা ২ টা হাত লাগাইছে প্লাস্টিকের, ২ টা মানে এরকম লাঠির মতো বাঁধছে, লাঠির মতো বাইধা ওইগুলোর উপরে প্লাস্টিক পেঁচায়া নিজেকে নিজে ২ টো হাত নাই এই পরিচ্ছন্ন ভিক্ষা করতেছে। এটা দেখার পরে তখন সাজু মানে আমার ওই বন্ধু অত্যন্তভাবে ক্ষেপে যায়। ক্ষেপে গিয়ে লোকটাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এত পরিমাণ গালাগালি করতে থাকে যে আশেপাশের প্রায় অনেকগুলো দোকানদারই এখানে আসে। সবাই আসে। আসার পরে যখন হচ্ছে এভাবে আমি ওর সাথে কথা বলতেছি, তো এরপরে ওকে ভিক্ষা না দিয়ে ওকে মাইরে এখান থেকে তাড়ায় দেয়। মাইরে যখন তাড়ায় দেয়, তাড়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে লাইক ২০ থেকে ২৫ মিনিট পরে আমরা এই ব্যাপারটা নিয়ে এখানে কথা বলতেছিলাম। মানে সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম। কথা বলতে, বলতে একটা মেয়ে ফোন প্যাক্সের দোকানে আসে টাকা রিচার্জ করার জন্য। তো আসা বলতেছে যে, "ভাইয়া একটু আগে দেখলাম যে ওদের বাসা এখানেই।" তো মেয়েটা বলে যে, "একটু আগে দেখলাম যে আপনাদের এখানে প্রচুর পরিমাণ শাউটিং হচ্ছে এবং দেখলাম যে আপনারা একটা মানুষকে নিয়ে অনেক হাসাহাসি করতেছেন। কি হয়েছে আমাকে একটু বলেন তো?" তখন ওই ফোন ফ্যাক্সের দোকানদার মেয়েটাকে বলতেছিল যে, "আপু দেখেন, একটা বাটপার আর প্রতারক। একটা বাটপার আর প্রতারক এরকম হাত বেঁধে তারপর হচ্ছে ভিক্ষা করতেছে রাস্তায়, রাস্তায়।" তো মেয়েটা তখন বলতেছিল যে, "ভিক্ষা করতেছিল, লোকটা কি একটু বৃদ্ধ ছিল?" বলে, "হ্যাঁ, বৃদ্ধ ছিল।" তো বলে, "ওনার মুখে কি এরকম বড়, বড় দাড়ি ছিল?" বলে, "হ্যাঁ, দাড়ি ছিল।" "চুলগুলো লম্বা ছিল?" বলে, "হ্যাঁ।" তখন মেয়েটা বলতেছে, "আপনারা কি করলেন লোকটার সাথে?" তো আমার ওই বন্ধু বলতেছিল যে, "ওই লোকটা প্রতারক ছিল, তার প্রতারণার ফাঁদ আমরা প্রচার করলাম এবং মেরে তাকে ওখান থেকে তাড়ায় দিলাম।" মেয়েটা বলতেছে, "হায়রে মানুষ! আপনারা একটাবার চিন্তা করলেন না যে একটা মানুষ, বৃদ্ধ একটা মানুষ, তার ২ টা হাত আছে। সে ২ টা হাত দিয়ে কিভাবে ভিক্ষা করতে পারত?" আমি একটা কথা বলি শোনেন, এই লোকটাকে আমি কিছুদিন আগেই দেখতে পাইছি। মেয়েটা বলে যে, "আমি কিছুদিন আগে এই লোকটাকে দেখতে পাইছি পুকুর পাড়ে, ও হাতের মধ্যে প্লাস্টিক পেঁচাচ্ছে। লোকটাকে আমি দীর্ঘদিন ধরে দেখি যে উনি ভিক্ষা করে। যখন হাতের মধ্যে প্লাস্টিক পেঁচাইতেছে আমি পিছন থেকে দেখার পরে আমি বললাম যে, 'কাকা কি করেন?' আমাকে দেখে খুবই লজ্জা পায়। আমি তখন বলি, "ভিক্ষা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন?" লোকটা তখন বলে যে, "হ্যাঁ, আমি ভিক্ষা করব মা, প্রস্তুতি নিচ্ছি।" তো মেয়েটা তখন বলল লোকটাকে যে, "আচ্ছা কাকা আপনি তো কাজও করতে পারেন, তাহলে কাজ করেন না কেন?" ওই লোকটা তখন বলল যে, "আমার এত বয়স হয়েছে, এই বয়সে আমাকে কে কাজে নিবে? আমাকে তো কেউ কাজে নেয় না, যার জন্য আমি কোনো কাজেও যেতে পারি না।" মেয়েটা বলতে লাগলো, আমি তখন ওই বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলাম যে, "আপনার কোনো ছেলে-মেয়ে নাই?" তখন ওই লোকটা বলল যে, তার ৪ টা মেয়ে। ২ টা মেয়ের বিয়ে হয়ে গেছে এবং ২ টো মেয়ের বিয়ে হয় নাই। ওই ২ টো মেয়ে যথেষ্ট কালো। তাদেরকে বিয়ে দেওয়ার জন্য তার টাকা-পয়সা লাগবে। এখন সে কাজ করে তো আর ওই মেয়ে দুটোকে বিয়ে দিতে পারবে না। যার জন্য সে ভিক্ষার আশ্রয় খুঁজে নেয়। কিছু টাকা জমাবে, ওই টাকাগুলো দিয়ে ২ টো মেয়ের বিয়ে দেবে। ওনার এই কথাগুলো শোনার পর আমার চোখের পানি চলে আসে। এরপর থেকে আমি নিজেও ওনাকে মাঝে, মাঝে কিছু টাকা দেই। আমি জানি উনি এই কাজটা করে। আচ্ছা, উনি একটা বৃদ্ধ মানুষ। উনার যদি ২ টো হাত থাকতো, ২ টা হাত পেতে যদি আপনাদের কাছে ভিক্ষা চাইতো, তাহলে কি আপনারা তাকে ভিক্ষা দিতেন? কোনদিনই দিতেন না। বলতেন কাজ করার জন্য। কিন্তু এই বয়সে তার কাজ করা সম্ভব? সে কাজ করলেও সে কাজ করতে পারবে? এটা আপনারা কোনোভাবেই চিন্তা করতেন না। একটা মানুষ কতটা অসহায় হয়ে যাওয়ার পরে আরেকটা মানুষের কাছে হাত পাতে, এটা কি একটাবার ভেবে দেখেছেন? যাই হোক, আপনাদের মতো মাথামোটা মানুষদেরকে বুঝিয়ে কোনো লাভ নাই। আমার মোবাইলে ৳৫০ রিচার্জ করেন, এটা বলে মেয়েটা তার নাম্বারটা কাগজে লিখে চলে যায়। মেয়েটা যখন চলে যায়, চলে যাওয়ার পরে মেয়েটার প্রত্যেকটা কথা আমার হৃদয় স্পর্শ করে। প্রত্যেকটা কথা আমার অত্যন্ত ভালো লাগে। আমি তখন চিন্তা করি, হায়রে! আমরা এই দুনিয়াতে কত রকমের মানুষ দেখি। আমরা শুধু একটা মানুষের সামনের গল্পটাই শুনি, পিছনের গল্পটা শুনি না। বিহাইন্ড দ্য স্টোরি আমরা কেউ জানি না। প্রতিটা মানুষের একটা লুকিয়ে গল্প থাকে। আমার তখন ওই মেয়ের কথাগুলো আমার হৃদয় স্পর্শ করে। করার পরে আমি ওই সময় আমার বন্ধুকে বলি যে, "তুই কিছু মনে করিস না, ওই মেয়ের নাম্বারটা আমাকে দে।" ও তখন বলে, "তুই তো কখনো কোনো মেয়ের নাম্বার চাস নাই।" আমি বললাম যে, "নাম্বারটা দে।" মেয়ের কথাগুলো আমার খুব ভালো লাগছে। এরপরে আমি আমার বন্ধুর কাছ থেকে ওই মেয়ের নাম্বারটা নেই, ফোন নাম্বারটা নেই। ফোন নাম্বারটা নেওয়ার পরে ফোন নাম্বারটা আমি প্রায় ২-৩ দিন আমার মোবাইলে সেভ করে রাখি। বাট কখনো তাকে ফোন দেওয়ার সাহস পাই না। দিন আর রাতগুলো এভাবে কাটতে, কাটতে প্রায় ৫ থেকে ৬ দিন কাটে। তাই আমি আর কলও দিই না। মানে কল দিতে খুব ভয় পাই যে কল দিলে মেয়েটা আবার কি বলে? এভাবে একদিন আমি আমার বন্ধুর দোকানে আসি, যে দোকান থেকে নাম্বারটা নিয়েছিলাম। তো ও আমাকে বলে, আমার ওই বন্ধু আমাকে বলে, "কিরে তুই কল দিস নাই?" আমি বললাম, "মানে কল দেই নাই, কল দিতে ভয় লাগতেছে।" ও বলে, "কেন?" আমি বললাম যে, "মানে দিচ্ছি না কারণ মেয়েটা আবার কি মনে করে? বা মানে আমার খুব খারাপ লাগে যে যদি উল্টাপাল্টা কিছু মনে করে।" ও আমারে বলে, "আরে উল্টাপাল্টা কিছু মনে করবে কেন? আজীব ব্যাপার। তুই নাম্বার নিয়েছিস, তুই কল দিবি না? তুই কল দে।" আমাকে কল দেওয়ার জন্য খুবভাবে প্রেশার দেয়।
যখন অনেক প্রেশার দেয়, আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে, আমি এখন কল দিব না, আমি বাসায় গিয়ে রাতে কল দিব।" ঐদিন রাতের বেলায় আমি সবশেষ মেয়েটাকে কল দেই। কল দিলে মেয়েটা কলটা রিসিভ করে। রিসিভ করার পরে আমি তার কাছে কোনো কিছু লুকাই না। সুন্দর করে সালাম দিই। কথাবার্তা বলি। বলে বলতেছি, "আপু দেখেন, আমার নাম হচ্ছে সাজু। আমি অমুক কলেজে পড়াশোনা করি। এটা আমার বাড়ি। ঐদিন ফোন ফ্যাক্সের দোকানে আমি বসেছিলাম। আপনি রিসার্চ করতে গিয়ে একটা ভিক্ষুক সম্বন্ধে অনেকগুলো কথা বলেছেন।" মেয়েটা আমাকে বলতেছে, "হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। সাদা শার্ট পরা একটা ছেলে আপনি মানে টেবিলে বসেছিলেন।" আমি বললাম, "হ্যাঁ।" তো আমাকে বলতেছে যে, "ভাইয়া ফোন কেন দিয়েছেন আমাকে? নাম্বারটা কোথায় পেয়েছেন?" আমি বললাম, "আপনার ওখানে নাম্বারটা লিখে আসছিলেন আপনাকে রিসার্চ করার জন্য?" বলে, "ও আচ্ছা হ্যাঁ।" আমি বললাম, "ওখান থেকে নাম্বারটা নিয়েছি।" তো আমাকে বলে যে, "কেন নাম্বার নিছেন?" আমি বললাম যে, আপনার সাথে আমার একটু কথা আছে।" তো মেয়েটা বলতেছে, "কি কথা?" আমি বললাম যে, "দেখেন আসলে মানে আমরা তো সবাই মানুষ। আমরা সবাই মানুষ আর আমরা একটা ব্যাপার সবাই জানি যে সবার উপর মনুষ্যত্ব তাহার উপর নাই। মানুষ মানুষের জন্য এটাই বড় পরিচয়।" আমার কাছে খুবই খারাপ লাগলো আমার বন্ধুসহ আমি সেদিন এই ভিক্ষুকটাকে লাঞ্ছিত করলাম। ওর হাত খুললাম, ওকে এভাবে অপমান করলাম। অথচ আপনার মুখ থেকে ওর এই দুঃখের কথাবার্তাগুলো শোনার পর আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আমি আসলে নিজেকে অনেক বেশি দুঃখী মনে করতেছি এবং আমার কাছে মনে হলো যে আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। আমি এজন্য আপনাকে ফোন দিয়েছি। আপনার সাথে মাঝে, মাঝে একটু কথা বলব। তো মেয়েটা আমাকে বলতেছে, "মাঝে, মাঝে কথা বলবেন নাকি মাঝে, মাঝে বিরক্ত করবেন?" আমি বললাম, "যদি আপনি আমাকে ভালো মনে করেন তাহলে আমি আপনাকে মাঝে, মাঝে ফোন করব। আর আপনি যদি আমাকে খারাপ মনে করেন তাহলে আমি আপনাকে আর বিরক্ত করব না।" এটা বলার পর মেয়েটা বলতেছে, "বাহ! খুব সুন্দর করে বলেছেন তো, কথাটা অত্যন্ত ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে মাঝে, মাঝে ফোন দিন, আমার ভালো লাগবে।" এরপর থেকে আমি মাঝে, মাঝে মেয়েটাকে ফোন দিয়ে তার সাথে কথা বলি। আমার অনেক ভালোই লাগে। আমাদের পারিবারিক সমস্ত কথাগুলো তার সাথে শেয়ার করে আমার বাবা মারা যাওয়ার ব্যাপারটা, সৌদি আরবের ব্যাপারটা, আমার পড়াশোনার ব্যাপারটা সবকিছু শেয়ার করি। বাট মেয়েটা খুবই ভালো। সে আমার থেকেও ১ বছরের জুনিয়র। আমি যে কলেজে পড়াশোনা করি, আমি ইন্টার 2nd ইয়ারে পড়ি। সে আরেকটা কলেজ ইন্টার 1st ইয়ারে পড়ে। তো আমার থেকে ১ বছরের জুনিয়র, বাট অনেক ভালো কথা। মানে অনেক সুন্দর এবং তার কথাবার্তার মাঝে অনেক মায়া মাধুর্যতা। ও দেখতে না যতটা সুন্দর, তার অন্তরটা তার চেয়েও আরো বেশি সুন্দর। যখন ও কথা বলে যেন মুক্তা ঝরে। অনেক ভালো করে, অনেক সুন্দর করে, স্মার্ট করে কথা বলে। তার এই কথাগুলো শুনতে যেন আমি পাগল হয়ে যাই এবং ওর প্রত্যেকটা কথার মাঝে যথেষ্ট যুক্তি আছে। অনেক যুক্তি দিয়ে খুব সুন্দর করে কথা বলে। যাই হোক, সময়গুলো এভাবে কাটতে, কাটতে প্রায় এখানে আরো অনেকগুলো মাস কেটে যায়। কিন্তু তার সাথে আমার শুধু ফোনেই কথা হয়। কোনো প্রেম, ভালোবাসার ওরকম কোনো কথাবার্তা হয় না। দিন আর রাতগুলো এভাবে কাটতে, কাটতে একটা পর্যায়ে আমি এই ব্যাপারটা আমার মায়ের সাথে শেয়ার করি। আমি কিন্তু আমার মায়ের সাথে খুব ফ্রি। আমার মায়ের সাথে শেয়ার করি। তো মায়ের সাথে শেয়ার করার পরে আমার মা তখন বলে যে, "সত্যি মেয়েটার বাড়ি কোথায়?" আমি তখন ঠিকানা বলি যে, "মা, আমি যে বন্ধুর দোকানে বসে মোবাইলের ফোন ফ্যাক্সের সামনে একটা বিল্ডিং আছে, ওখানে মেয়েটা থাকে।" মানে মোটামুটি মেয়েটার পরিচয় দিই। সবকিছু মাকে বলি। বলার পরে ওই পরের দিনই বিকালবেলা আমি দেখতে পাই যে সেম মেয়েটা আমাদের ঘরে। মেয়েটাকে দেখতে পাওয়ার পরে আমি খুব অবাক হয়ে গেলাম। মানে আমি বুঝতেই পারলাম না যে কি ব্যাপার, এই মেয়ে আমাদের ঘরে কেন? আমি দেখার পরেই মানে একেবারে পিছনের দিকে চলে গেলাম। গিয়ে পিছনের দরজা দিয়ে গিয়ে আমি মাকে ডাকতাম। মানে মাকে ডাকলাম, যে মাকে যখন ডাকলাম মা তখন আসলো, এসে বলতেছে, "কি হইছে?" আমি বললাম, "মা, আমি মানে একটা ব্যাপার বুঝতে পারতেছি না যে আম আমা আমা আচ্ছা তার নামটা আমি বলতে ভুলে গেছিলাম এ পর্যন্ত। তার নাম হচ্ছে শিরিন।" আমি বললাম যে, "শিরিন আমাদের ঘরে ব্যাপারটা কি?" আমার মা বলে যে, "আমি তোর বোনকে পাঠায় নিয়ে আসছি।" আমি বললাম, "কেন? তুমি আমার বোনকে পাঠিয়ে শিরিনকে আমাদের ঘরে কেন নিয়ে আসছো?" আমার মা বলতেছে, যে মেয়েটার এত প্রশংসা শুনেছি, বাস্তবে এই মেয়েটা দেখতে কেমন সেটা শুনতে হবে না? আর তখন আমি বললাম যে, "আমার ছোট বোন গেল আর মেয়েটা চলে আসলো?" আমার মা বলতেছে, "না, তোর ছোট বোন ওদের বাসায় গেছে। বাসায় গিয়ে তোর সাথে মানে আমার সাথে তোকে মানে মেয়েটার ফোনে কথা বলায় দিছে। এরপরে মেয়েটা আসছে।" আমি বললাম, "তো মেয়েটা তো আমাকেও কিছু বলে নাই।" আমার মা তখন বলে যে, "আমি তাকে বলতে মানা করছিলাম।" যাই হোক, এরপরে আমাদের ঘরে যখন আমি তাকে দেখতে পাই, আমি তখন যাই। যাওয়ার পরে মেয়েটা বলতেছে, মানে শিরিন বলতেছে, "ভাইয়া সরি, মানে আপনার কাছ থেকে অনুমতি না নিয়ে আপনাদের বাসাতে চলে আসছি।" আমি বললাম, "আমার কাছ থেকে অনুমতি নিতে হবে কেন? বাসাটা তো আমার না, এটা তো আমার মায়ের। আমার মায়ের অনুমতি ক্রমেই তো আপনি আমাদের বাসায় আসছেন।" তো এরপরে মা বসে, আমি বসি। বসার পরে মা বলতেছে যে, মা অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে, বাট আমি বারবার মেয়েটাকে ইশারা দিতেছি মায়ের পা ধরে সালাম করার জন্য, যেহেতু আমার মা। ইশারা দিচ্ছি, বাট ও ওইটা করতেছে না। অনেকক্ষণ ধরে মায়ের দৃশ্যটা দেখতে পায়। দেখতে পাওয়ার পরে মা এখান থেকে উঠে যায়। উঠে গিয়ে মা খাবার-দাবার করে, রান্না-বান্না করে। করার পরে মেয়েটাও খাওয়া-দাওয়া করে, শিরিন খাওয়া-দাওয়া করে। খাওয়া-দাওয়া করার পরে মা তখন বলতেছে যে, "মেয়েটাকে ঘরে দিয়ে আয়।" পরে আমি বললাম যে, "না, আমি একা নিয়ে গেলে প্রবলেম হয়ে যেতে পারে। তুমি আমার বোনকে সহ দাও।" তো আমি আমার ছোট বোন একসাথে ওর সাথে বের হই। বিকালবেলা বের হই, তখন আমি ওকে ওদের বাসার সামনে নামাই দিয়ে আসি। নামাই দিয়ে ঘরে আসার পরে আমার মা আমাকে বলতেছে যে, "সাজু, তুই মেয়েটাকে বিয়ে করিস।" আমার মা আমাকে ডাইরেক্ট এই কথাটা বলে।
তো বলার পর আমি তখন বললাম যে, "মা কেন বিয়ে করব না?" আমার মা আমাকে বলতেছিল যে, "মেয়েটা আমার কাছে কেমন জানি মনে হইছে।" মানে আমি বললাম যে, "তুমি মেয়েটাকে বাসায় ইনভাইট করে নিয়ে আসলা। তুমি তার সাথে এত কথা বললা। এখন তোমার কাছে এটা কেন মনে হচ্ছে যে আ মেয়েটাকে আমি বিয়ে করব না? এটা কেন মনে হচ্ছে?" আমার মা আমাকে বলতেছিল যে, "কেন মনে হচ্ছে আমি এটা জানি না। বাট আমার কাছে মনে হচ্ছে যে মেয়েটাকে তুই বিয়ে না করাটাই ভালো হবে।" মায়ের এই কথাটা শোনার পর ক্ষণিকের জন্য আমি বুকের ভিতর একটু কষ্ট অনুভব করি। আমি তখন মাকে বলেছি, "মা এভাবে তুমি বইলো না। তুমি তার সাথে কথা বলছো, এতক্ষণ ধরে কথা বলছো। ও তো তোমার উপরে একটা বিশ্বাস স্থাপন করছে। এরপর ওকে এভাবে বলাটা ঠিক হচ্ছে না মা।" তো মায়ের কথা না শুনেও এরপর আমি মেয়েটার সাথে মানে শিরিনের সাথে কথা বলি। এভাবে কন্টিনিউ কথা বলতে, বলতে একটা সময় আমি শিরিনকে বলি, "শিরিন আমাদের এই সম্পর্কটা কিসের? মানে আমাদের এই সম্পর্কটার ভিত্তি কি?" ও আমাকে বলে, "কেন ফ্রেন্ডশিপ?" আমি বললাম যে, "একটা ফ্রেন্ড এটা মানে একটা ছেলে একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হলে কত ঘন্টা কথা বলে?" ও বলে যে, "হ্যাঁ, বলে তো সুখে দুঃখে আলাপ-সালাপ করে।" আমি তখন তাকে বলি, "আমি কি তোমার সাথে সুখে দুঃখে আলাপ করি?" ও আমাকে বলে, "যেমন?" আমি বলি যে, "তুমি বাইরে যাওয়ার সময় আমাকে বলে যাবা। বাইরে থেকে অতটার সময় ফিরে আসবা। দুপুরে খেয়েছো কিনা? রাতে ঠিকমতো ঘুম হয়েছে কিনা? সকালে ব্রেকফাস্ট করেছো কিনা? তোমার কলেজে কোনো প্রবলেম কিনা?" এই যে টেক কেয়ার গুলা, এই টেক কেয়ার গুলো কি কোনো ফ্রেন্ড কোনো ফ্রেন্ডকে করে? তো তখন ও আমাকে বলতেছে, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। আমার কাছে মনে হয় যে তুমি একটু ওভার করতেছো।" আমি বললাম, "আমি ওভার কেন করতেছি এটা কি তুমি বুঝো না?" ও আমাকে বলে, "কিভাবে বুঝবো?" আমি বলি, "আমি এখন মুখে বলব, তুমি শুনবা।" ও আমাকে বলে, "হ্যাঁ, বলেন।" আমি তখন বললাম যে, "বলেন না, তুমি আমাকে বলো করে আজকে থেকে তুমি আমাকে তুমি করে সম্বোধন করবা। একদম নরমালি।" ও কিন্তু আমাকে মাঝে, মাঝে তুই, তুমি ২ টাই সম্বোধন করত। তো আমি বললাম যে, "এখন থেকে শুধু তুমি সম্বোধনটা থাকবে।" ও বলল, "আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে ফাইন। তুমি করেই বলো।" মানে মুহূর্তের মধ্যেই বলে। তো বলার পর আমি তাকে বলি যে, "দেখো শিরিন, আজকে অনেকগুলো মাস আমি তোমার সাথে কথা বলি। তুমি আমার পরিবারের কাছেও গেছো।" আমি তখন একটু মিথ্যা বলি যে, "আমার পরিবারের কাছে গেছো। যাওয়ার পর আমার মা আমাকে বলছে যে, আমাকে যদি কখনো বিয়ে করায় তাহলে তোমাকেই বিয়ে করাবে। তুমি ছাড়া অন্য কোনো মেয়েকে আমাকে বিয়ে করাবে না।" আমার মা তখন শিরিন আমাকে বলতেছে যে, "আন্টি এই কথা বলছে?" আমি বললাম, "হ্যাঁ, আমার মা নিজের মুখে আমাকে এই কথাটা বলছে।" ও বলে, "তাহলে তুমি আমাকে এই কথাটা আগে কেন বলো নাই?" আমি বললাম যে, "আগে বলি নাই তো। মানে চেষ্টা করছিলাম বলার জন্য। ভাবতেছিলাম যে, এই কদিনের মাঝে তুমি আমাকে প্রেমের প্রস্তাব করবা বা ভালোবাসবা। তুমি যখন আমাকে প্রপোজ করবা তখন আমি তোমাকে ব্যাপারটা বলব। কিন্তু তুমি তো আর আমাকে প্রপোজ করলা না। তুমি যেহেতু প্রপোজ করলা না, সুতরাং আমি তোমাকে ব্যাপারটা পরেই বললাম।" পরিশেষে ও আমাকে বলতেছে যে, "ওহ মাই গড!" আমি আসলে অনেক অবাক হয়ে গেলাম যে, "আন্টি এত বড় একটা কথা বলছে এটা তুমি লুকায়ে রাখছো।" তো আমি বললাম যে, "মায়ের ইচ্ছাটা কি আমি পূরণ করতে পারবো?" ও বলে, মায়ের ইচ্ছা পূরণ করা কি এত সহজ?" আমি বললাম যে, "তাহলে মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আমাকে কি করতে হবে?" ও আমাকে বলে যে, "মায়ের ইচ্ছাটা পূরণ করার জন্য তুমি আমাকে অনন্তকাল ভালোবাসতে হবে।" আমি বললাম, "ভালো তুমি এখনো বাসো?" ও বলে, "এই ভালোবাসা না, আমাকে আরো বেশি ভালোবাসতে হবে।" আমি বললাম, "যেমন?" ও আমাকে বলে যে, "আমি যা বলবো আমার প্রত্যেকটা কথা শুনতে হবে। কখনো আমার কথার বাইরে যাওয়া যাবে না।" আমি বললাম, "কেন?" ও বলে যে, "তুমি তো জানো আমি অনেক বেশি ইন্টেলিজেন্ট। তুমি কি জানো না আমি যে অনেক বেশি মেধা সম্পন্ন?" আমি বলি, "হ্যাঁ, জানি তো। আমি জানি তুমি আমার থেকে অনেক বেশি মেধাবান একটা মেয়ে, অনেক মেধাবী একটা মেয়ে।" ও আমাকে বলে, "হ্যাঁ, আমি নিজে যদি মেধাবী হয়ে থাকি তাহলে আমার কথাগুলো তোমাকে শুনতে হবে।" আমি তখন বললাম যে, "আচ্ছা ঠিক আছে ফাইন। আমি আজকের পর থেকে তুমি যেই কথাগুলো বলো আমি তোমার প্রত্যেকটা কথাই শুনবো।" তখন থেকে আমাদের মাঝে একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। আমি প্রতিটা মুহূর্তে তার সাথে কথা বলি, ও আমার সাথে কথা বলে। তবে হ্যাঁ, আমি তাকে যেই কথাটা দিয়েছিলাম, আমি তার ওই কথাটা সবসময় শুনতাম। ও আমাকে যখন যেই কথা বলতো, আমি ওর প্রত্যেকটা কথাই অক্ষরে, অক্ষরে পালন করতাম। কখনো ওর কথার বাইরে যাইতাম না। সময়গুলো এভাবে কাটতে, কাটতে একটা পর্যায়ে প্রায় এখানে আরো অনেকগুলো বছর কাটে। আমি এখানে ইন্টার পাস করি। ইন্টার পাস করার পরে আমি চাঁদপুরে একটা অনার্স সেকশনে অনার্স করার জন্য ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওইখানে অনার্স করতেছি অ্যান্ড দেন তখন হচ্ছে ও কিন্তু মানে শিরিনও কিন্তু তখন ইন্টার কমপ্লিট করে। তো তখন আমার মা আমার ওই বিদেশের ব্যাপারটা নিয়ে আবার একটু মানে ভেবে-চিন্তে মা আবার বলতেছে যে, "জমানো টাকাগুলোই খরচ হচ্ছে। আমার তো বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। পরে পরিশেষে মা আমাকে আবারও বিদেশ পাঠাবে।" এটা নিয়ে মা কথা বলতেছিল। আবার আমার মামার সাথে কথা বলতেছে। তো এটা নিয়ে যখন কথা বলতেছে আমি তখন চিন্তা করলাম যে এখনই কোনো একটা স্টেপ নিতে হবে। তখন আমি আর কোনো কিছু সংকোচ না করে আমার মাকে ব্যাপারটা বললাম যে, "মা এই ঘটনা, আমি শিরিনকে পছন্দ করি, ও আমাকে খুব পছন্দ করে।" আমার মা আমাকে বলে, "আমি না বলছিলাম যে মেয়েটা ভালো হবে না?" আমি তখন বললাম যে, "মা তুমি বলছিলা তোমার কথাও ঠিক আছে। কিন্তু কেন জানি আমি তাকে ভুলতে পারতেছি না। তার সাথে কথা না বলে থাকতে পারতেছি না। আমি ওর সাথে একটা গভীর প্রেমের সম্পর্কে জড়াই গেছি। ওকে আমি ভুলতে পারব না।" আমার মা বলে যে, "যাই হোক কিন্তু মেয়েটার মাঝে একটু অভদ্রতা আছে।" আমি বললাম, "মা এটা আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। একটা মানুষ তো আসলে ধরেই পারফেক্ট হয় না। তুমি তাকে আস্তে, আস্তে ঠিক করে ফেলবা। তোমার সাথে থাকলে ঠিক হয়ে যাবে।" তো মাকে যখন অনেকভাবে বুঝাই মা তখন বলে, "আচ্ছা ঠিক আছে ফাইন।" তখন মা বলে, "আমি কি মেয়ের বাবা-মায়ের সাথে কথা বলবো?" আমি বলি, "তুমি কথা বলতে পারো।" এরপরে আমার মা মেয়ের মানে শিরিনের বাবার সাথে কথা বলে। তো কথা বলার পরে শিরিনের বাবা ১ম অবস্থায় রাজি হয় না। কারণ শিরিনের বাবা
মোটামুটি খারাপ ছিল না। উনিও একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতো চাঁদপুরে, এবং যে বিল্ডিংটাতে তারা থাকতো ওই বিল্ডিংটাতে তাদের ভাড়া একটা বিল্ডিং ছিল। তাদের মূল বাড়ি ছিল চাঁদপুর শহর থেকে অনেক দূরে কোনো একটা অজপাড়াগাঁই গ্রামে। তো যখন এভাবে থাকতো, ওইখানে থাকতো, তো ভাড়া থাকতো। তো এরপরে যখন আমার মা প্রস্তাব করে এখানে, শিরিনের বাবা রাজি হয় না। উনি আমার মাকে বলেছে, "না, আমার মেয়েকে আমি আপাতত এখন বিয়ে দিব না, ওকে পড়াশোনা করাবো।" তো যখন পড়াশোনা করাবে বলে আমার মা তখন বলে যে, "ঠিক আছে, তাহলে পড়াশোনাই করান।" আমার মা তখন আমাকে এসে বলতেছে ওনার মেয়েকে উনি পড়াশোনা করাবে। আমি তখন বলি, "তো পড়াশোনা করলে কি হইছে? আমরা পড়াশোনা করাবো।" আমার মা বলে, "কি ব্যাপার? পাগল নাকি তুই? বিয়ে করার পরে কিভাবে পড়াশোনা করাবি?" আমি তখন বললাম, "আরে মা, প্রবলেমটা কোথায়? বিয়ে করার পর তো আমি বিদেশে চলে যাবো। আমি যখন বিদেশে যাবো তখনও পড়াশোনা করবে।" আমার মা তখন আমাকে বলতেছে যে, "না, এভাবে হবে না।" আমি তখন বলছি, "কেন হবে না?" আমার মা বলে যে, "বিয়ের পরে পড়াশোনা করলে মেয়েরা বিশেষ করে খারাপ হয়ে যায়। আর আরেকটা ব্যাপার, এই মেয়েটা 100% বিয়ের পরে খারাপ হয়ে যাবে পড়াশোনা করলে।" আমি তখন বললাম যে, "মা দেখো, তুমি কেন বারবার ওকে এইভাবে নেগেটিভলি দেখতেছো? মানে ও একবার তোমার পা ধরে সালাম করে নাই বলে তোমার এত অহংকার বেড়ে গেছে?" মানে আমি তখন আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করি, অত্যন্ত খারাপ ব্যবহার করি। আমার মা তখন আমাকে বলে যে, "তুই কি বলতে চাচ্ছিস?" আমি বললাম যে, "আমি বলতে চাচ্ছি, তুমি রাজি হবা কি হবা না এটা আমার দেখার বিষয় না। আমি আমার ইচ্ছায় শিরিনকে বিয়ে করব। এতে তুমি যদি বাধা হয়ে দাঁড়াও, আমি তোমার এই বাধা মানব না।" এটা বলে আমি তখন রাগ করে ঘর থেকে বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে আমি শিরিনকে ফোন করে বলি যে, "আমার মা হাজার রকম এক্সকিউজ খুঁজতেছে তোমাকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্য। তোমার বাবাকে বলো যে আমি তোমার বাবার মতোই তোমাকে বিয়ে করব।" ও তখন বলে, "আচ্ছা ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলি।" ও তখন ওর বাবার সাথে কথা বলে, কথা বলার পরে ওর বাবার সাথে আমাকে কথা বলাই দেয়। আমি তখন আঙ্কেলের সাথে কথা বলি। আমি আঙ্কেলকে এই ব্যাপারটা খুলে বলি যে, "আঙ্কেল দেখেন, আমার মা চাচ্ছে না যে আমি শিরিনকে বিয়ে করি।" ১ম থেকে আমার মা এটার বিপক্ষে। ১ম থেকে মা বিপক্ষে, মা কোনোভাবেই মানতেছে না। এখন আপনি যদি আপনার তত্ত্বাবধানে আপনার মানে আপনি নিজে থেকে যদি শিরিনের কাছে আমাকে শিরিনকে আমাকে বিয়ে করাই দেন, তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি শিরিনকে বিয়ে করতে পারি। এটা আমি ওনাকে বলি। বলার পর উনি বলে যে, "তোমার মা যদি পরে কোনো প্রবলেম করে?" আমি বললাম যে, "না, মা কেন প্রবলেম করবে? মা প্রবলেম করবে না। আমি আপনার পক্ষে আছি, আপনি আমাকে বিয়ে করান।" এরপরে উনি বলে যে, "ঠিক আছে, আমি তোমার আম্মার সাথে আরেকটু কথা বলি।" আমি বললাম যে, "না, আপনি এই ব্যাপারটা নিয়ে আমার মায়ের সাথে আর কোনো কথা বলবেন না।" কারণ আমি মায়ের সাথে রাগ করে বেরিয়ে গেছি। আমি এটা নিয়ে আর মায়ের সাথে কোনো কথা বলতে চাই না। তারপর উনি বলতেছে, "আচ্ছা ঠিক আছে, আমি আমার কিছু পরিচিত লোকদের সাথে কথা বলে তোমাকে জানাবো।" ১ ঘন্টা পরে উনি আমাকে বলতেছে, "তুমি আমাদের বাসায় আসো," এটা বলে। তো বলার পর আমি তখন তাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি বাসায় দেখি প্রচুর মেহমান। মানে শিরিনের মামা, মামি সহ আরো কিছু গণ্যমান্য ব্যক্তি। আমি সবার সামনে বসি। বসার পরে সবাই আমাকে জিজ্ঞেস করে যে, "তুমি কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো? তুমি তো যথেষ্ট অ্যাডাল্ট একজন পারসন। তুমি সবকিছুই বুঝো দুনিয়াদারি সম্বন্ধে। এখন এই বিয়েতে তোমার বাবা বেঁচে নেই। তুমি কিন্তু পরিবারের গার্ডিয়ান। এখন তোমার মায়ের অমতে তুমি বিয়ে করতেছো। পরিশেষে কোনো প্রবলেম হলে এটা কে ট্যাকল দিবে?" আমি বললাম যে, "পরিশেষে কেন প্রবলেম হবে? আমার মা তো রাজিই আছে, তাই না? আমার মা যদি রাজি না থাকতো তাহলে আমার মা তো বিয়ের প্রস্তাব পাঠাতো না। আমার মা বিয়ের প্রস্তাব পাঠায়, আমার মা এখন বিভিন্ন অজুহাত খুঁজতেছে। প্রবলেম হচ্ছে একটা, আমার মা শিরিনকে পড়াশোনা করাবে না। আর শিরিনকে যদি আমি পড়াশোনা না করাই তাহলে শিরিনের আব্বু আমার কাছে শিরিনকে বিয়ে দিবে না। আমি তো শিরিনকে ছাড়া বাঁচব না। আমার কথা হচ্ছে আমি বিদেশে গিয়ে থাকবো। বাংলাদেশে শিরিন বসে, বসে খাওয়ার দরকার কি? ও যদি পড়াশোনা করে তাহলে প্রবলেমটা কোথায়?" আমার কথা শুনে তখন ওই মজলিসের প্রত্যেকটা মানুষ অত্যন্ত খুশি হয়। সবাই তখন বলে যে, "ছেলে তো একদম ঠিক কথাই বলছে। মেয়ে ঘরে বসে না থেকে পড়াশোনা করবে। পড়াশোনা করলে প্রবলেমটা কোথায়? পড়াশোনা করুক।" এরপরে সবাই মিলে শিরিনের সাথে আমার বিয়ের দিন তারিখ ঠিক করে। আর এই ঘটনাগুলো আমার মায়ের কাছে বলি না। একেবারে ছিমছাম করে গোপনীয়ভাবে আমার বিয়েতে আমার বোনও যায় না। আমি সহ আমার কিছু বন্ধু-বান্ধব তখন আমি শিরিনকে শিরিনের বাসায় বিয়ে করি। বিয়ে করার পরে শিরিন তখন শিরিনের বাসায় থাকে, পড়াশোনা করে। আমি তখন ওদের পরিবারেরই একজন সদস্য হয়েছি। ওদের পরিবারে থাকি। ওভাবে প্রায় আরো ১ থেকে ১.৫ মাসের মতো কাটে। ১ থেকে ১.৫ মাস কাটার পরে আমি বিভিন্ন আমার বন্ধু-বান্ধব সহ বিভিন্ন পরিচিত মানুষদের কাছে শুনতে পাই, আমার মা রাস্তাঘাটে আমার নাম ধরে, ধরে চিল্লায়ে, চিল্লায়ে কাঁদে। মানে আমি কিন্তু কোনো মোবাইল ফোন চালাই না। এভাবে কান্নাকাটি করে। কান্নাকাটি করার পর একটা সময় আমার মা শিরিনদের বাড়িতে চলে আসে। আমার ছোট বোনকে নিয়ে আইসা আমাকে ডাকে। আমি তখন উপরে থাকি, ওদের নিচ তলায় ওরা উপরের তলায় ওরা। মানে ২ টা ফ্লোরে ওদের। তো আমি তখন উপরে থাকি। থাকার পর মা তখন আমাকে ডাকে। খুব জোরে, জোরে ডাকে। মা যখন ডাকে আমি তখন ওইখান থেকে আসি। আসার পরে আমাকে বলতেছে, "ঘরে চল।" আমি বললাম, "কেন?" "আমি ঘরে যাব না।" আমাকে বলতেছে, "তুই ঘরে চল।" আমি বললাম, "কেন ঘরে যাব? এই ঘরটা তোমার ঘর। তোমার ঘরে আমি যাব না।" তখন একটা পর্যায়ে আমার মা খুব জোরাজুরি করে। মানে অত্যন্ত জোরাজুরি করেন। জোরাজুরি করার পরেও যখন পারে না, তখন আমার মা হাউ-মাউ করে ওখানে চিল্লায়ে ওঠে। মানে প্রচণ্ড রকম চিল্লায়। মা চিল্লায়ে, চিল্লায়ে বলতেছে যে, আমার এই জায়গা সম্পত্তি এগুলো কার জন্য? আমি কার জন্য বেঁচে আছি? কার জন্য ছোট, ছোট থাকা অবস্থায়, তোরা একদম ছোট থাকা অবস্থায় আমি বিয়ে বসি নাই। আমাকে তো ভালো, ভালো বিয়ের প্রপোজাল ছিল। আমি তখন বিয়ে না বসিয়ে তুই আর তোর ছোট বোনের মুখের দিকে তাকিয়ে আমি আমার জীবনটা কাটায় দিলাম। তোরা ছাড়া এই দুনিয়াতে আমার কে আছে? আমি তোকে অনেক ভালোবাসি। তুই
তুই কিভাবে পারলি এই কাজটা করতে? যা করার করে ফেলছিস, এখনো সময় আছে, তুই ঘরে চল, বাড়ি চল। তো আমার মা যখন খুব কান্নাকাটি করে তখন আমার শ্বশুর যিনি উনি এসে আমাকে বোঝায়। আমাকে বলে, "সাজু দেখো, মায়ের অভিশাপ অনেক বড় অভিশাপ। তোমার মা যদি একবার অভিশাপ দিয়ে দেয় তাহলে খুব খারাপ হয়ে যাবে। তোমার মা যেহেতু বলতেছে তুমি ঘরে যাও।" এরপরে আমার মা আর আমার ছোট বোন আমাকে আর আমার বউ শিরিনকে ঘরে নিয়ে যায়। ঘরে গিয়ে মা সেদিন খুবভাবে কান্নাকাটি করে, প্রচণ্ড রকম কান্নাকাটি করে। মা বলে যে, "দুনিয়াতে আমি আর কোনো কিছুই, এই দুনিয়াতে আমি আর কিচ্ছু চাই নাই। আমি চেয়েছিলাম তোর সুখ। তুই যেখানে সুখী হবি আমি সেখানে সুখী হব। আমি 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 না হয় ভুল করেছি, আমি বুঝতে পারিনি মেয়েটাকে। আমি আসলে বুঝতে পারিনি যে তুই তাকে এতটা ভালোবাসিস। আমি যদি জানতাম যে তুই তাকে এতটাই ভালোবাসিস আমি ওখানে কোনো রকম দ্বিমত পোষণ করতাম না।" আমি তখন বলি যে, "মা, যা হবার তাও হয়ে গেছে। আর আমিও তোমার সাথে এভাবে রাগারাগি করাটা আমার ঠিক হয় নাই। এখন যেহেতু সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তুমি শিরিনকে হচ্ছে ভালো একটা, মানে শিরিন যেখানে পড়াশোনা করে ওকে পড়াশোনা করতে দিবা, কোনোভাবেই প্রবলেম করবা না।" মা বলল, "আচ্ছা ঠিক আছে।" তো এরপরে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। শিরিন এখানেই থেকে পড়াশোনা করতেছে। আমার ছোট বোনটাও পড়াশোনা করে, শিরিনও পড়াশোনা করে। এভাবে দিনগুলো কাটতে একটা পর্যায়ে আমার মা সৌদি আরবে কথাবার্তা বলে আমার ভিসা, টিকেট সবকিছু কনফার্ম করে। কনফার্ম করার পরে ওই কোম্পানির সাথে কথাবার্তা বলে একই কোম্পানিতে, যে কোম্পানিতে আমার বাবা ছিল, সেই কোম্পানিতে আমি চাঁদপুর থেকে ঢাকা যাই এবং ঢাকা বিমানবন্দর থেকে আমার বউ, আমার ভালোবাসার মানুষ শিরিন, এরপরে আমার ছোট বোন এবং মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি সুদূর সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিই। আমি যখন সৌদি আরবে চলে যাই, সৌদি আরবে চলে যাওয়ার পরে আমি সৌদি আরবে ওখানে থাকতেছি। আমি যাওয়ার পর আসলে আমাকে যেভাবে বলছিল সেভাবেই সবকিছু হইছে। কোনো কিছুরই প্রবলেম হয় নাই। ওরা যেভাবে বলছিল যে মানে আমি যা পাবো, ফেসিলিটির কথা যা বলছিল, একদম সম্পূর্ণভাবে সেই ফেসিলিটিগুলোই পাইছি। সব দিক থেকে আমি খুবই স্যাটিসফাই, কোনো রকমের প্রবলেম নাই। এবং আমার যে স্যালারি ছিল সেটাও অত্যন্ত ভালো। অনেক ভালো টাকা স্যালারি পাইতাম। আ খুব ভালো টাকায় স্যালারি পাইতাম। আমি তখন টাকা-পয়সা সবকিছু থেকে আমি অনেক হ্যাপি আছি। কোনো প্রবলেম নাই। পরিবারে টাকা-পয়সা পাঠাচ্ছি, আমি খোঁজখবর নিচ্ছি। আমার বউ, আমার মা মোটামুটি সব অনেক ভালো আছে। এভাবে কাটতে প্রায় আরো ১ বছরের মধ্যে কেটে যায়। ১ বছর পরে আমার আমার ছোট বোনের হচ্ছে আমাদের এলাকাতে একটা বিয়ের ঘর আসে। মানে আমাদের পার্শ্ববর্তী, মানে একদম পাশের গ্রামে, মানে পাশের এলাকাতে একটা বিয়ের ঘর আসে এবং ওই ছেলেটা অনেক বড়লোক। মানে ও হচ্ছে একটা প্রাইমারি স্কুলের মাস্টার। মানে অনেক ভালো ওদের জায়গায় সম্পত্তি আছে, সবকিছু ঠিক আছে। আমার মা বলে যে আমার ছোট বোনকে ওখানে বিয়ে দেবে। তো ওই ক্ষেত্রে আমার বউ যে আছে শিরিন ওখানে দ্বিমত পোষণ করে। শিরিন বলে যে, "না, ওকে আমরা দূরে কোথাও বিয়ে দিব।" এটা বলে। তো আমি তখন বুঝতে পারিনি যে ও দূরে কোথাও কেন বিয়ে দিতে চাচ্ছে। আমি বললাম যে, "কেন? দূরে কোথাও বিয়ে দেবে কেন? কাছে বিয়ে দিলে আমার মায়ের একটাই মেয়ে, ও মাঝে আমাদের ঘরে আসবে, থাকবে। তোমারও ভালো লাগবে, তোমার একটাই মাত্র ননদ, তাকে এত দূরে কেন পাঠিয়ে দিবা?" এটা তাকে বলি। বলার পর ও আমাকে বলতেছে যে, "না, মেয়েদেরকে দূরে বিয়ে দেওয়া ভালো, কাছে বিয়ে দিলে ঠিক না।" ওরকম করে বলে। আমি বলি যে, "না, ওকে আমরা বিয়ে এখানেই দিব।" আমি তখন শিরিনের সাথে অমত পোষণ করে ওকে আমরা ওখানেই বিয়ে দিই ছেলেটার সাথে। এবং ছেলেটাও খুব ভালো, মানে অত্যন্ত ভালো। তার বাবাও ছিল প্রাইমারি স্কুলের মাস্টার, উনি রিটায়ার্ড হয় এবং রিটায়ার্ড হওয়ার পর উনার ছিল প্রাইমারি স্কুলের মাস্টার। ওরা ২ ভাই ১ বোন। বড় বোনটার বিয়ে হয়ে গেছে এবং ছোট ২ টা ভাই তারা পড়াশোনা করে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমার ছোট বোনের বিয়ে-শাদির কাজটা কমপ্লিট হয়। আমি ওখানে থাকতেছি। তো এভাবে কিছুদিন পরে আমার মা হঠাৎ করে একদিন আমাকে বলতেছে যে, "দেখ সাজু, তুই তো তোর মতে বিয়ে করছিস। তুই তো কখনো আমার কোনো কথাই শুনিস নাই। তুই যেটা ভালো মনে করছিস তুই সেটাই করছিস এবং সবশেষ আমাকে ভুলেও পর্যন্ত গেলি। আমি ওই ঘর থেকে তোকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম। এখন বৌমার মাঝে যে প্রবলেমটা দেখতেছি এটা এখন কি হবে?" আমি বললাম যে, "কি প্রবলেম?" আমি বললাম যে, "তোর বউ", মানে আমার মা বলতেছে যে, "তোর বউ সারাদিন ফোনে কথা বলে।" আমি বললাম, "কি বলো?" বলে, "হ্যাঁ, সারাদিন ফোনে কথা বলে এবং শুধু ফোনেই কথা বলে না। ও একবার কলেজে গেলে সবার কলেজ ছুটি হয়ে যায় ২টা বাজে, কিন্তু ও ৬টা বাজে আসে।" আমি বললাম যে, "কি বলো? ৬টা বাজে আসে?" আমার মা বলে, "হ্যাঁ, ও ৬টা বাজে প্রত্যেকদিন আসে। এই ৬টা পর্যন্ত ও কোথায় থাকে?" আমি তখন বললাম, "মানে কি? এগুলোর মানে কি?" আমার মা বলে যে, "ঠিক। আমি যেটা বলেছি সেটা ঠিকই বলছে।" আমি তখন বলি, "আচ্ছা ফাইন, ঠিক আছে। আমি ওকে জিজ্ঞেস করব।" আমার মা বলে, "না, তুই জিজ্ঞেস করিস না। কারণ তুই যদি জিজ্ঞেস করিস তাহলে খুব প্রবলেম হয়ে যাবে। ও মনে করবে যে আমি তোকে বলছি, তুই ওকে জিজ্ঞেস করছিস। তাহলে ও আমার সাথে ঝগড়া করবে।" আমি বলি, "তো ঠিক আছে, জিজ্ঞেসও করব না, তাহলে করবোটা কি? মানে কি করতে হবে তুমি আমাকে বলো।" আমার মা আমাকে বলতেছে, "আমি যেটা বলব তুই সেটাই কর। তুই বাংলাদেশে চলে আয়। মা এটা বলে।" আমি বলি, "তুমি পাগল হইছো নাকি?" আমি কিন্তু তখন প্রায় মান্থলি ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকা ইনকাম করতাম মাসে ওই কোম্পানিতে। কারণ ওই কোম্পানির খুব ভালো একটা পোস্টে আমি ছিলাম। আর মানে টাকা যতই পাইতাম ওই মালিক, ওই ছেলে আমাকে খুশি হয়ে অনেক টাকা দিয়ে দিত। মানে খুশি আমাকে বৎসরে মানে একটা ভালো অ্যামাউন্ট দিত। বড় কোনো অনুষ্ঠান হইলে, সৌদিতে কোনো ভালো অনুষ্ঠান হইলে আমাকে বেশি টাকা দিত। তো সবকিছু মিলে আমি খুবই টাকা উপার্জন করি। তখন আমি একরকম টাকার নেশায় ডুবে যাই।
তখন আমি বলি যে, "না, আমার পক্ষে আর বাংলাদেশে যাওয়া সম্ভব না এখন। মানে আমি পারব না।" তো মা বলে, "আচ্ছা ঠিক আছে, তুই যদি বাংলাদেশে আসতে না পারিস, তাহলে তুই মেয়েটাকে তুই সৌদি আরবে নিয়ে যা।" এই কথা আমার মা আমাকে বলে। আমি তখন বলেছি, "আচ্ছা ঠিক আছে, তোমার এই কথাটা আমি মানলাম, তাকে আমি সৌদি আরবে নিয়ে আসবো।" ওই দিনে আমি ওকে কল দিই, সেদিনকে কল দিয়ে বলি যে, "তুমি একটা কাজ করো, তুমি সৌদি আরবে চলে আসো। এখানে আসলে আমরা একসাথে থাকবো, আমরা খুব হ্যাপি থাকবো, ভালো থাকবো।" এটা ওকে বলি। বলার পর ও তখন বলতেছে, "কি বলো? সৌদি আরবে আর পড়াশোনা করে নাকি?" আমি বললাম যে, "কেন? সৌদি আরবে পড়াশোনা করে না? ওখানে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করতেছে। তুমি পড়াশোনা করবা।" ও তখন বলে যে, "না, আমি সৌদি আরবে যাবো না।" ও তখন স্ট্রেইট মানা করে। আমি বললাম যে, "কেন? তোমার প্রবলেমটা কি?" ও তখন বলতেছে, "আমি এখানে অনার্স করতেছি। আমার অনার্সটা কমপ্লিট করে আমি একটা ভালো জব পাবো বাংলাদেশে। আমি কেন সৌদি আরবে যাবো? আমি এখানে ভালো একটা জব করব, তুমি চলে আসো প্রয়োজনে।" এটা বলে। তো যখন এটা বলে, আমি তখন বলি যে, মানে আচ্ছা বুঝছি, আমার মায়ের কথাই সত্য, এটা বলি। পরে বলে, "মায়ের কথা মানে?" আমি বলি, "অবশ্যই মায়ের কথা। কারণ তুমি ৫টা বাজে কলেজ থেকে আসবা, ফোনে সারাদিন কথা বলবা। এগুলো তো আর সৌদি আরবে আসলে করতে পারবা না। এজন্য তুমি আসতে চাও না।" ও তখন আমাকে বলতেছে, "ও আচ্ছা, তার মানে কি ওই বুড়ি আমার সম্বন্ধে কুটনামি করে?" এটা বলেও আমার মাকে একটা গালি দেয়। যখন গালি দেয়, আমি তখন বললাম যে, "তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে গালি দিচ্ছ?" আমি তখন ওর সাথে খুবই রাগারাগি করে ফোনটা কেটে দেই। প্রায় ১ সপ্তাহ মতো তার সাথে আমার কথা হয় না। ওই ১ সপ্তাহ আমার মা আমাকে বলতেছে যে, ও মাঝে মাঝে রাতের বেলা নাকি ঘর থেকে বেরিয়ে যায়। এই কথাগুলো আমার মা আমাকে বলে। তো আমার তখন এত পরিমাণ খারাপ লাগে যে, কি ব্যাপার? আমি কি করব? আমি পরে পরিশেষে ১ সপ্তাহ পরে তাকে আবারও কল দেই। খুবভাবে বুঝাই যে, "দেখো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। কোনদিন যদি তোমার সাথে আমার ঝগড়া হয়, কোনো প্রবলেম হয়, এই কথাগুলো কেউ জানতে পারলে আমাদের মান-সম্মান কোনো কিছুই থাকবে না। তুমি একটুখানি বুঝতে চেষ্টা করো। এই কাজগুলো তুমি কইরো না। এট লিস্ট তুমি একটু ভালো হয়ে যাও, একটু ভালোর পথে আসো।" এটা তারে বলি। ও আমাকে বলে যে, "আমি ঠিকই আছি। তুমি তোমার মায়ের কথা মতো শোনো। আর মায়ের কথা মতো এরকম করলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে একদিন আমি চলে যাবো।" এটা বলে। এটা যখন ও বলে, আমার তখন খুব কষ্ট লাগে। কারণ আমি তাকে খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তখন তাকে বলি যে, "তুমি কি করতে চাও?" ও আমাকে বলে যে, "আমি ঠিক আছে, তোমার মার যেহেতু এতই প্রবলেম, আমি আমাদের বাড়িতে চলে যাবো।" এটা বলে। তো আমি পরে মাকে ফোন দিয়ে বলি যে, "মা, ও তো ওদের বাড়িতে চলে যেতে চায়। এখন কি করব?" আমার মা আমাকে বলে যে, "এই কাজটা তুই ভুলেও করিস না। এই কাজটা যদি করিস তাহলে তুই মেয়েটাকে সারা জীবনের জন্য হারাবি।" আমি বললাম যে, "কি বলো?" মা বলে, "হ্যাঁ, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মেয়েকে তুই আর পাবি না। এই মেয়ে যদি একবার তার বাড়িতে যায়, তার বাড়িতে গেলে সে আর কক্ষনো আসবে না। সে অন্য কারো সাথে সম্পর্ক আছে, আমি 100% সিউর।" আমি তখন বলি যে, "মা, তুমি এই কথাগুলো কিভাবে বলো? তোমার কি খারাপ লাগে না?" আমার মা বলে যে, "আমি তোকে বারবার রিকোয়েস্ট করতেছি, তুই মেয়েটাকে অন্য কোথাও পাঠাইস না। ওরে এখানে রাখ। এখানে রেখে তারে তুই ঠিক কর।" এরপরে মায়ের কথাগুলো আর ওর কথাগুলোর মাঝে আমি কোনো মিল পাই না। ও বলে একটা, মা বলে একটা, ও বলে একটা, মা বলে একটা। দুজনের কথার মাঝে অনেক মিল। তো আমাদের পাশের ঘরে একটা চাচী আছে। ওই চাচী মানে দূর সম্পর্কের চাচী আরকি। মানে গ্রামেরই। তো ওই চাচীর সাথে আমার সম্পর্কটা একটু ভালো আছে। তো আমি ওই চাচীকে একদিন ফোন দেই। উনার সাথে আমার মাঝে মাঝে কথা হয়। ফোন দিয়ে আমি বলি, "চাচী, আপনি একটা কথা জিজ্ঞেস করি? কিছু মনে কইরেন না? আর এই কথাটা আপনি কখনো আমার মা, আমার বউ কারো কাছে বলতে পারবেন না।" উনি তখন বলে, "না, তোমার কথা আমি কেন তোমার মা, তোমার বউর কাছে বলতে চাই?" আমি বললাম, "চাচী, আমি অনেকদিন ধরে বিদেশে আছি। আজকে অনেকগুলো বছর বিদেশ করতেছি। টাকা-পয়সা যাই কিছু কামাই সব মা আর বউকে দিয়া দেই। ছোট বোনটারও বিয়ে দিয়ে দিলাম। এখন প্রতিটা মুহূর্তে বউ আর মায়ের সাথে খুব ঝগড়া। মা বউ সম্বন্ধে বিচার দেয়, বউ মায়ের সম্বন্ধে বিচার দেয়। আসলে মূলত দোষটা কার? আমি তো বাংলাদেশে নাই, আমি তো দেখতেছি না। আপনি যদি আমাকে একটু বলতেন।" তখন উনি আমাকে বলে, "আমি কোনো কথা বললে তুই কি শুনবি?" আমি বললাম, "চাচী, শুনবো না কেন? আপনি তো আমার মায়েরই মতো।" উনি বলে, "তোর মায়ের মতো আমারে বলিস না। কারণ তোর মায়ের মতো যদি বলিস তাহলে আল্লাহর গায়ে আমার সহ্য হবে না। আল্লাহর আরশটা কেঁপে উঠবে।" আমি তখন বললাম যে, "এটা কি বলতেছেন?" উনি বলে, "তোর বউ একটা ফেরেশতার মতো মানুষ।" উনি আমাকে বলে, "তোর বউ একটা ফেরেশতার মতো মানুষ। এই মেয়েটা সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, খুবই কষ্ট করে তোর এই সংসারটাকে ধরে রাখছে। মেয়েটা কলেজ করে, তারপর ঘরের প্রত্যেকটা কাজ করে। তোর মায়ের কাপড়-চোপড় ধোয়া, রান্না-বান্না করা, খাবার-দাবার রেডি করা থেকে শুরু করে যত রকমের কাজ আছে, প্রত্যেকটা কাজ মেয়েটা এত পরিশ্রম করে। অথচ দিন শেষে প্রত্যেকটা দিনই মেয়েটাকে তোর মায়ের কথা শুনতে হয়। তোর মা এই মেয়েটার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আজকে অন্যের মেয়ে দেইখা তোর মা পারতেছে। যদি নিজের মেয়ে হইতো তাহলে বুঝতো যে নিজের মেয়েটার যদি কেউ এরকম করতো তাহলে বুঝতো যে কতটা কষ্ট লাগে। এই মেয়েটা সারাদিন এত পরিশ্রম করার পরেও মেয়েটা যে এভাবে তাকে অত্যাচার করে, বাবারে আমাদের চোখের পানি চলে আসে। আমি তোকে কিভাবে বুঝাবো যে মেয়েটার মতো ভালো মানুষ, এত সতী নারী এই দুনিয়াতে দ্বিতীয়টা হতে পারে না। আমি তখন বলি যে, "চাচী, আপনি এই কথাগুলো কি বলতেছেন?" বলে, "আমি একদম সত্য বলতেছি। তুই যদি বিশ্বাস না করিস তুই বাংলাদেশে আয়। বাংলাদেশে আইসা তুই দেইখা যাতিস তোর মা তোর বউর উপরে কিভাবে অত্যাচার করে। প্রয়োজনে বাসার মধ্যে একটা সিসি ক্যামেরা লাগা। একটা সিসি ক্যামেরা লাগায় দেখ যে তোর বউর গায়ে তোর মা বেশ কয়েকদিন হাতও তুলছে, কিন্তু তোর বউ এই কথাটা তোর কাছে বলেও নাই।"
চাচির এই কথাগুলো শোনার পরে আমার শরীরের রক্তটা তখন টগবগ করতেছিল। আমি তখন আর কথা বলতে পারতেছিলাম না। আমার তখন এত পরিমাণ রাগ হয়েছিল আমার মায়ের উপরে, আমি পারতেছিলাম না যে মাকে এখন পাইলে আমি এখনই মাকে মাইরা ফেলবো। এত পরিমাণ রাগ হয়। রাগ হওয়ার পরে আমি তখন কয়েকদিন পরেই আর ওখানে থাকি না। আমি তখন কয়েকদিন পরে হচ্ছে সৌদি আরব থেকে পুনরায় বাংলাদেশে চলে আসি। কারণ আমি চিন্তা করতেছি আমার বউকে যদি আমি ঠিক করে তাহলে মাকে ঠিক রাখতে পারবো না। মাকে ঠিক রাখলে বউকে ঠিক রাখতে পারবো না। আর মায়ের উপর আমার খুব একটা রাগ হয়। রাগ হওয়ার পরে আমি তখন হচ্ছে মানে ইয়েতে আসি। বাড়িতে আসি। বাড়িতে আসার পরে যখন বাড়িতে আসি তখন আমার মা আমাকে বলতেছিল যে আমাকে বলছে, "তুই তো এখন আছিস, তুই এখন সবকিছু দেখবে। তোর চোখের সামনে সবকিছু ঘটবে।" তো পরে আমি ওকে পাহারা দেই। ও কলেজে যায় এবং প্রত্যেকদিন ও হচ্ছে ইয়ে বাজে ২টা বাজে কলেজ থেকে চলে আসে। এবং একটা বারের জন্য আমি দেখি না যে ওর মোবাইলে একটা কল আসতে। একটা বারের জন্য। আমি প্রায় ১ মাসের মতো বাংলাদেশে থাকি। ১ মাসের ভিতরে আমি এই ধরনের কোনো syndrome তার মাঝে দেখি না। বিন্দুমাত্র পরিবর্তন তার মাঝে দেখি না। ও ফোনেও কথা বলে না বা হচ্ছে কলেজ থেকেও বিশ্ববিদ্যালয়ে লেট করে আসে না। ও একদম সম্পূর্ণ ঠিক আছে। আমি তখন মাকে বলি যে, "মা, তুমি যে বারবার আমাকে ফোন করে বললা যে ও ৫টা বাজে বিশ্ববিদ্যালয় থেকে আসে, কলেজ থেকে আসে এবং হচ্ছে ও সারারাত দিন ফোনে কথা বলে। কই আমি তো এগুলো কিছুই দেখতেছি না।" আমার মা বলে, "হায়রে বাবারে! এখন তো আর এগুলো করতেছে না। আগে এগুলো করতো, এখন ভালো হয়ে গেছে।" আমি বলি, "মা দেখো, মেইন কথা হচ্ছে তুমি তাকে সহ্য করতে পারো না। তুমি তাকে সহ্য করতে পারো না এইজন্য তুমি তার সাথে হিংসামি করো। নিজেরও তো একটা মেয়ে আছে। তোমার কি লজ্জা করে না এই কথাগুলো বলতে?" আমি তখন আমার মাকে খুব গালাগালি করি। প্রচণ্ড রকমের গালাগালি করি। গালাগালি করে বলি যে, "আজকের পর থেকে আর কক্ষনো কোনোদিন আমি যদি শুনছি আমার বউ যা খুশি তাই করবে। তুমি আমার বউকে বাধা দিতে পারবা না। তুমি আমার বউকে কোনোভাবেই বাধা দিতে পারবা না।" এটা আমি বলি। এটা আমি হচ্ছে ও ও আমার মাকে বলি। তো মাকে বলার পরে যাই হোক এরপরে দিনগুলো এভাবে কাটতেছে। কাটতে আমি আর সৌদি আরবে যাচ্ছি না। আমি আমার ওই কোম্পানিকে বলছি যে আমি নতুন করে আমার জন্য ভিসা পাঠাতে আমি ১ বছর থাকবো। ১ বছর থেকে আমি যাবো, ভিসা ক্যানসেল হয়ে যাক, নতুন ভিসাতে যাবো। এটা কথা বলে আসছিলাম। তো কথা বলে আসার পরে বাংলাদেশে থাকতে আমি যেই চাচির সাথে কথা বলছিলাম কিছুক্ষণ বিদেশে থাকতে, ওই চাচি আমাদের পাশেই একটা জায়গা আছে আমাদের বাড়ির পিছনেই। এটা অনেক বড় একটা জায়গা। আমার একটা টার্গেট হচ্ছে আমি ওখানে কিছু দোকানপাট করব। কিছু দোকানপাট করে আমি ওখানে ভাড়া দিব। এজন্য আমি ওখানে কিছু দোকানপাটের ব্যবস্থা করছি। দোকানপাট করার পরিকল্পনা করতেছি। এখন ওই সময় আমার ওই চাচিরা ওদের জায়গার এই জায়গাটা চাচিরা করতেছে। ওই চাচি আমাকে হঠাৎ করে বলতেছে জায়গাটা নাকি তাদের, এটা বলে। যে চাচির সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল। আমি তখন বললাম যে, "চাচি এটা কি বলতেছেন? এটা আমাদের জায়গা, আমার বাবার জায়গা। আমাদের দলিল আছে, সবকিছু আছে।" উনি বললেন যে, "না, দলিল-টলিল থাকলে কি হবে? তোর বাবা এই জায়গাটা মরার আগে আমাদের কাছে বিক্রি করে গেছে।" আমি বললাম যে, "বাবা মরার আগে আপনাদের কাছে জায়গা বিক্রি করছে? কই? এটা তো বাবা কখনো বলে নাই। বাবার মুখ থেকে তো আমরা কখনো শুনি নাই, কিংবা বাবা বেঁচে থাকতে আপনারা কেন বলেন নাই?" তো উনি বলতেছিল যে, "তোর বাবা জীবিত থাকতে আমাদেরকে মানা করছিল বলার জন্য, এইজন্য বলি নাই।" আমি বলি, "চাচি দেখেন, এরকম বাংলা সিনেমার ডায়ালগগুলো বন্ধ করেন। এটা আমাদের জায়গা, আমাদের দলিল আছে। আমরা আমাদের দলিল অনুযায়ী আমাদের জায়গা দখল করব।" উনি তখন বলে যে, "তোর বাবা দলিল দিবে বইলা তোর বাবা দলিল দেয় নাই। আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে।" তো আমি তখন বলি যে, "তো দলিল দেয় নাই, আপনার দলিল ছাড়া বাবাকে টাকা দিছেন কেন?" উনি বলে যে, "তোর বাবাকে বিশ্বাস করতাম, ভালো মানুষ। আমরা বিশ্বাস করতাম এইজন্য। আর এটা তো আজকের ঘটনা না, এটা আজকে অনেক বছর আগের কথা।" তো আমি বললাম, "এত বছর আগে আমার আব্বা আপনাদের কাছ থেকে টাকা নিছে, আপনারা দলিল দেন। আমার বাবা তো বিদেশেই থাকতো। আমার বাবা আপনাদের কাছ থেকে টাকা কবে নিল?" উনার কথাবার্তা যে সম্পূর্ণ মিথ্যে এটা বোঝা যায়। তো এরপরে উনি সবভাবে আমাকে বুঝাচ্ছে যে বাবা উনার কাছ থেকে টাকা নিছে, এই জায়গার কথা বলে উনাকে টাকা দেয় নাই। এখন উনি এই জায়গা আমাদেরকে দিবে না। তো আমি আমার জায়গাতে আমি যখন ওয়াল উঠাইতে যাই, উনার একটা ছেলে আছে, নাম হচ্ছে মনির। মনির তখন করে কি, এলাকা থেকে ছেলে-ফেলে নিয়ে আইসা বিভিন্নভাবে আমাদের জায়গা দখল করে ফেলে। জায়গার চারপাশে খুঁটি গাড়ায়া দেয়। এরপরে জায়গার ভিতরে ঢুকতে দেয় না। অনেকভাবে আমাদেরকে টর্চার করতে থাকে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আরে কি ব্যাপার? এখন আমি কি করব? কোনোভাবে আমরা আমাদের নিজেদের জায়গাতে ঢুকতে পারতেছি না। আমাদের নিজেদের জায়গা, নিজেদের জায়গাতে নিজেরাই ঢুকতে পারতেছি না। তো খুবভাবে মন খারাপ হয়। মন খারাপ হওয়ার পরে আমি তখন আমার এলাকার চেয়ারম্যান মেম্বারদের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলি। আমি তাদেরকে বলি যে, "দেখেন, এই ঘটনা আমাদের নিজের জায়গার ভিতরে আমরা নিজেরাই ঢুকতে পারতেছি না। এভাবে আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে।" তো বলার পরে চেয়ারম্যান মেম্বার সবাই বলতেছে যে, "এখন ওদের জায়গা, এখন ওরা যদি তোদেরকে সাইড না দেয় তাহলে তো আমরা কিছু করার।" আমি বলি, "ওদের জায়গা ওদের জায়গা কিভাবে হলো? আমাদের দলিল আছে, সবকিছু আছে।" উনি তখন আমাদের চেয়ারম্যান সাহেব তখন বলতেছে, "যদি দলিল সবকিছুই থেকে থাকবে তাহলে তোর বাবা কেন ওনাদের কাছে ওসিয়ত করে গেল? কেন তাদের কাছ থেকে টাকা নিল? অ্যান্ড ওই টাকার সাক্ষী কিন্তু গ্রামের আরো কয়েকজন মানুষ আছে।" তখন মুহূর্তের মাঝে দেখতে পাই যে গ্রামের আরো ৮-১০ জন মানুষ আমার ওই চাচির পক্ষে নিয়ে যায়। আমার চাচি, চাচা আর আমার চাচাতো ভাইয়ের পক্ষে নেয়। তাদের পক্ষে নিয়ে বলতেছে যে, "হ্যাঁ, আমার বাবা ওদের সামনে ওদের কাছ থেকে টাকা নিছে। টাকা নিয়ে জায়গা নিয়ে গেছে।" তো এটা নিয়ে আমার খুবভাবে ঝগড়া হয়।
মানে প্রচুর পরিমাণে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পরে আমি তখন মানে ওদের সাথে এমন অবস্থা হয়ে যায় যে আমি মানে আমাদেরকে পাইলে ওরা মারতে আসে, আমরা ওদেরকে পাইলে মারতে যাই। মানে এত পরিমাণে পিছাপিছি খুবই খারাপ অবস্থা। দিনগুলো এভাবে কাটতে, কাটতে একদিন চাচী আমাদের ঘরের দরজায় আসে। ঘরের দরজায় এসে আমার মাকে আর আমার বউকে অকথ্য ভাষায় গালাগালি করে। মানে প্রচণ্ড রকম গালাগালি করে। তো এত সব গালাগালি যখন করতেছে আমি বললাম, "কিরে এভাবে গালাগালি কেন করতেছে?" আমার বউ তখন ঘর থেকে বের হয়, আমার মা বের হয়। তো বের হওয়ার পর আমার ওই চাচী কি করে আমার মাকে একটা ধাক্কা দিয়ে ফেলে। হুট করে ধাক্কা দেয়। ধাক্কা দিলে আমার মা পিছনে ফিটকে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমার বউ এটা সহ্য করতে পারে না। আমি কিন্তু ঘরের মধ্যে ছিলাম। বাট আমি জানতেছি না যে এতটাই মানে এতটাই প্রবলেম হচ্ছে এটা কিন্তু আমি বুঝতেছি না। আমি জানি এমনি হয়তো মুখে ঝগড়া করে। তো এরপরে আমার বউ কি করে আমার ওই চাচির চুল চেপে ধরে। ধরে আমার চাচিকে মারে ওইখানে। মানে ধাক্কাধাক্কি করে আরকি। ধাক্কাধাক্কি করার একটা পর্যায়ে আমি তখন ঘর থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে আমি দেখতে পাই যে আমার চাচী মানে যখন ঘর থেকে বেরিয়ে আসার পর আমি দেখতে পাই যে এভাবে আমার চাচী চুলেও ধরে আছে। আমার চাচী ওর চুলে ধরে আছে। আমিও আসি আর আমার ওই চাচাতো ভাই মনিরও তখন আসে। মনির তখন ওর মারে ধরে নিয়ে যায়, আমি তখন আমার বউকে ধরে নিয়ে যাই। দুজনে খুব ঝগড়া করে, ঝগড়া করে একটা পর্যায়ে মনির আমার বউকে বলতেছে যে, "তোর কত বিষ আছে এটা আমি দেইখা ছাড়মু। আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে তোর বিষ আমি কমামু। তোরে আমি উচিত শিক্ষা দিয়া ছাড়মু।" এটা মনির বলে। মনির যখন এটা বলে আমি তখন মনিরে বলি যে, "তুই কি করতে পারবি তুই করিস। আর আমি কি করতে পারি আমি তোরে কইরা দেখাবো।" এটা নিয়ে মনিরের সাথে আমার খুব বড় ঝগড়া হয়ে যায়। ঝগড়া হয়ে যাওয়ার পরে আমার বউ তখন ঘরে আসে। ঘরে এসে বলতেছে যে, "আমরা চলো এই এলাকা ছেড়ে চলে যাই।" আমি তখন বলি, "তুমি কি বলতেছো? পাগলের মতো কথাবার্তা বলতেছো কেন? আমরা এলাকা ছেড়ে কেন চলে যাবো?" ও বলে, "আমরা এই এলাকাতে থাকবো না। কারণ এলাকাতে থাকলে তুমি দেখতেছো কি ধরনের প্রবলেম হচ্ছে।" আমি বলি, "তুমি কি ওই মনিরারে ভয় পাও? ওই মনিরারে আমি চিনি না। ওই আমার চেয়েও ছোট। ও আমার কি করবে? ওরে আমি উচিত শিক্ষা দিব। তুমি মাইতো না।" আমার বউ বলতেছে যে, "না এরপরেও ওদের সাথে মানে ঝামেলাতে জড়ানো কি ঠিক হবে?" আমি বললাম যে, "আমি যেটা বলতেছি তুমি সেটাই করো। তুমি আমার কথার বাইরে ওভার কিছু করতে যাবা না।" এরপরে আমার বউ কলেজে যায়। তো যাই হোক মানে বিশ্ববিদ্যালয়ে যায়। আমি এভাবে চলতেছি। এভাবে চলতে, চলতে একদিন আমার মানে এই ঘটনার প্রায় ৫ থেকে ৭ দিন পরে একদিন আমার বউ বিশ্ববিদ্যালয় থেকে আর আসতেছে না। অনেক রাত হয়ে যায়। ও তখন আর আসে না। প্রায় রাত তখন সন্ধ্যা ৭টা-৮টার মতো বেজে যায়। ও তখন আসে না। আমি তখন ওই বিশ্ববিদ্যালয় পর্যন্ত মোটরসাইকেল দিয়ে যাই। ওকে আমি পাই না। ওর সাথে যে বান্ধবীগুলো ছিল তারা বলে যে ও নাকি ওদের আগে বের হইছে, বের হওয়ার পর ও তখন কোথায় জানি গেছে আর নাই। আমি তখন বলি, "কিরে ও কোথায় চলে গেল?" আমি তখন আর মানে দিশকুল না পেয়ে ওর বাবার কাছে যাই, ওর বাবার বাড়িতে যাই। বাবার বাড়িতে ওর বাবা তখন ওখানেই ভাড়া থাকে। ওর বাবার কাছে যাই, বাবার কাছে গিয়ে বলি, ওর বাবা বলে যে, "কই আমাদের বাসায় তো আসে নাই।" তো আমরা মানে পাগলের মতো খুঁজতে থাকি। তখন আমি থানাতে যাই, থানা থেকে একটা জিডি করি। মানে নিখোঁজ একটা জিডি করি যে আমার বউকে পাওয়া যাচ্ছে না। ওরকম একটা জিডি করি। জিডি করার পরে পুলিশ আমার বউকে খুঁজতেছে। মানে আমি হন্য হয়ে খুঁজতেছি, কোথাও পাইতেছি না। কিন্তু রাতের বেলা এসে আমি চিন্তা করতেছি যে সবাই যে যাই বলুক, মানে আমি তো জানি আমার বউ কোথায় আছে। আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মনির আমার বউকে নিয়ে গেছে। কারণ মনির কিন্তু ওই দরবারের মানে ঐদিন ঝগড়ার সময় মনির বলছিল আমার বউকে যে, "আমার বউয়ের কত বিষ আছে ওইটা নামায়ে ছাড়বো।" এটা বলে। বলার পর আমি তখন কি করি, রাত তখন প্রায় আনুমানিক ১২টার মতো বাজে। আমি তখন মনিরের ঘরের সামনে যাই। গায়ে লাইট টিপি, "চাচি, চাচি" বলে ডেকে চাচি তখন দরজা খোলে। খোলার পর আমি চাচিকে বলতেছি, "চাচি মনিরে ডাক দেন।" তো চাচি মনিরে ডাক দেয়। মনির তখন আসে, মনিরের বাবাও আসে, চাচাও আসে। আসার পর আমি মনিরকে বলতেছি, "তুই এই রে শিরিনরে কই রাখছস?" ও তখন বলে যে, "আমি শিরিনরে কই রাখছি মানে?" আমি বলি, "দেখ তুই আমার চাচাতো ভাই। আ এলাকার চাচাতো ভাই। আমি চাই না তোর সম্বন্ধে মামলা মোকদ্দমা করতে। তোর বাবারে খুব ভালো জানি, তোরেও খুব ভালো জানি। দয়া করে বল যে আমার বউ কই আছে। যদি না বলিস তাহলে কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাবে।" এটা বলি। এটা বলার পর ও তখন বলতেছে, "তুই আমারে কি মানে তুই আমাকে ধমক কেন দিচ্ছিস?" আমি বললাম, "না ধমকের কোনো ব্যাপার না। আমি যেটা বললাম আমি সেটাই। মানে তুই যদি ওরে বের করে না দেস তাহলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে কালকে দিনের ভিতরে। কালকে সকালে সূর্য ওঠার আগে যদি আমার বউ ঘরে না আসে তাহলে তোর কিন্তু অবস্থা খারাপ।" এটা বলে আমি ঘরে আসি। ঘরে আসার পর আমি মা বলে, "কিরে কি হইছে?" আমি বললাম যে, "এমনে ধমক দিয়ে আসছে।" আমার মা আমাকে বলে, "তোর কাছে কি মনে হয়?" আমি বললাম, "কি মনে হয় মানে? ও তো ঘরের দরজায় আমার বউকে ধমকে দিয়ে গেল যে ও আমার বউয়ের বিষ নামিয়ে ছাড়বো। তাহলে আবার কি মনে হবে?" আমার মা আমাকে বলে যে, "বাবারে আমার কাছে কিন্তু ব্যতিক্রম কিছু মনে হয়।" আমি বললাম, "ব্যতিক্রম? কি ব্যতিক্রম?" আমার মা আমাকে বলতেছে, "আমার কাছে মনে হয় যে মেয়েটা অন্য কোনো ছেলের সাথে পালায় গেছে।" এটা আসলে মানে কি বলে মনির কিন্তু তাকে নেয় না। আমার মা আমাকে এই কথা বলে। মায়ের এই কথা শুনে আমি তখন মায়ের উপরে প্রচন্ড রকমের ক্ষেপে যাই। মানে অত্যন্ত ক্ষেপে যাই। আমি বলি যে, "তুমি আমার বউটাকে কোনোদিনও সহ্য করতে পারো নাই। বিয়ে করতে চাইছি এই মেয়েটাকে তুমি তখনও দ্বিমত পোষণ করছো। আমি যাই হোক তোমার অমতে বিয়ে করছি। বিয়ে করার পরে তুমি আমাদেরকে অনেক দূরে রাখছো। আমি বিদেশ গেছি তোমার কারণে আমি বিদেশেও করতে পারি নাই। তখনও তুমি আমারে প্যারা দিছো যে আমার বউ ভালো না, বউ ভালো না, বউ ভালো না। আর এখন তুমি আমারে কি বলতেছো? এখন বলতেছো যে আমার বউ অন্য কোনো ছেলের সাথে পালায় গেছে। তোমার মতো ডাইনি মা থাকলে কোনো সন্তানের কপালে সুখ আসে না।" এটা বলে আমি আমার মাকে খুবভাবে গালাগালি করি। আমার মা তখন আমার বাবার কবরের কাছে গিয়ে গভীর রাতে অনেক বেশি কাঁদে। মা চিল্লায়ে, চিল্লায়ে বাবাকে বলে যে, "তুমি চলে গেলা আমাকে কেন নিয়ে গেলা না? আমাকে কেন তোমার এই বজ্জাত ছেলের কাছে রেখে গেলা? ওই ছেলে তো আমাকে মেরে ফেলতেছে। আমি তো সহ্য করতে পারতেছি না।" আমার মা তখন কান্নাকাটি করতে, করতে আমার নানুর বাড়িতে চলে যায়। মানে ফজরের সময় আমার নানুর বাড়িতে হাঁটতে, হাঁটতে চলে যায়।
তো সকালবেলা আমি তখন আবার মাকে যখন পাই আমি নানুর বাড়িতে যাই। নানুর বাড়িতে গিয়ে আমি আমার মাকে খুঁজি। আমি মাকে খুঁজি, মা আসবে না। আমি তখন সবাইকে বলি যে মামাদেরকে বলি যে, "দেখেন ঝগড়াঝাটি হইছে একে তো আমার বউকে পাওয়া যাচ্ছে না। তারপর আমার মা যদি না যায় তাহলে কেমন করে হবে?" আমি খুবভাবে বলি। মামারা বলতেছে যে, "না, উনি যাবে না। এখন হচ্ছে" এরকম করে আমাকে বোঝাতে। আমি মায়ের হাতে পায়ে ধরে মাপ চাই, ক্ষমা চাই যে, "মা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে।" কারণ একে তো আমি বউকে নিয়ে টেনশনে আছি, তারপর মাকে নিয়ে টেনশনে থাকতে চাই না। পরিশেষে আমি মাকে কোনোভাবে বুঝিয়ে ওইখান থেকে আবার নিয়ে আসি। নিয়ে আসার পরে আমি এভাবে খুঁজতেছি, অনেক জায়গায় খুঁজতেছি। অনেক আমাদের এলাকার কিছু লোক আছে, কিছু বড় ভাই আছে, ওদেরকে ধরি। যারা আসলে ওই ধরনের কাজগুলো করে তাদেরকে ধরি। ধরার পর বলতেছি, "ভাই দেখেন, আমার বউকে হচ্ছে মনির নিয়ে গেছে। মনির জানে আমার বউ কই আছে। আপনারা মনিরের সাথে কথা বলেন, কথা বইলা মনিরে বলেন আমার বউরে আইনা দিতে।" আমি কিন্তু ওরে এত ভালোবাসছি, আমার ওই ইয়েকে এত ভালোবাসছি, আমি তাকে আসলে কখনো ভুলতে পারব না। আমি আমার জীবনের চাইতেও বেশি তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। এবং সে যখন বাসা থেকে চলে যায় তখন কিন্তু সে প্রেগন্যান্ট ছিল, তার গর্ভে বাচ্চা ছিল। আমার সন্তানটার জন্য আমার খুব কষ্ট হইতেছিল। আমি সহ্য করতে পারতেছিলাম না। এত পরিমাণ কষ্ট হচ্ছে যে কাউকে বুঝাইতে পারব না। মাকে বুঝাইতে পারি না, কাউকে বুঝাইতে পারি। এভাবে সময়গুলো কাটতে একটা পর্যায়ে আমাদের বড় ভাইগুলা মনিরের সাথে কথা বলে। কথাবার্তা বলে এর পরের দিন ওরা আমারে বলে যে, "সাজু, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তুই বল।" আমাকে এটা বলে। বলছি, "ভাই বলেন।" আমাকে বলতেছে যে, "তোর বউকে যেই নিয়ে গেছে এখন নিয়ে তো গেছে।" আমি বললাম, "হ্যাঁ, নিয়ে গেছে।" ওনারা বলে, "মনির নিয়ে যাক বা যে নিয়ে যাক।" আমি বলি, "হ্যাঁ।" বলে যে, "তোর ঘর ভিটা ছাড়া ঘরের যে জায়গা আছে ওই ঘর ভিটা ছাড়া তোর যত সয়-সম্পত্তি আছে মানে তোর সমস্ত সয়-সম্পত্তি তোকে দিয়ে দিতে হবে।" এটা বলে। এটা বলার পর আমি তখন বলছি, "ভাই এগুলো কি বলেন? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না।" আমাকে বলে যে, "তুই মানে আহ তোর যত স্থাবর যত সম্পত্তি আছে শুধু ভিটা ছাড়া সবকিছু তুই সরাসরি উইল করে দিয়ে দিতে হবে। যদি দিয়ে দেস তাহলে তুই তোর বউকে ফিরে পাবি, নাইলে পাবি না।" আমি তখন বলতেছি, "ভাই এটা কেমন কথা বলতেছেন?" উনি বলে, "যারা নিয়ে গেছে তারা এটা বলতেছে। এখন কে নিয়ে গেছে এটা আর আমি তোরে বিস্তারিত বলতে চাই না। তুই এটা ভালো করেই জানিস।" আমি বললাম যে, "আমি তো জানি। এটা কে নিয়ে গেছে? মনির নিয়ে গেছে না?" বলে যে, "যেই নিয়ে গেছে। এখন তুই যদি এটা করস তাহলে তুই তোর বউরে ফিরে পাবি। আর নাইলে ৩ দিন পরে তুই তোর বউর লাশ পাবি।" এটা বলে। আমি তখন ঘরে আসি। ঘরে আসার পরে আমি হাউ-মাউ করে কান্নাকাটি করতে থাকি। আমার মা আমাকে বলে যে, "কিরে কি হইছে?" আমি বললাম যে, "মা এই ঘটনা। এখন আমি কি করব কোনো কিছুই বুঝতে পারতেছি না।" আমার মাথা তখন পাগলের মতো হয়ে যায়। তো পরে আমার মা আমাকে বলে যে, "ঠিক আছে পাগলামি করিস না। আল্লাহ তাআলার কাছে ইয়ে কর, আল্লাহ তাআলা সব ঠিক করে দিবে।" আমি কিন্তু মায়ের কাছে বলতে পারতেছি না। পরের দিন ওই বড় ভাইয়ের কাছে আবারও যাই। বড় ভাইয়ের কাছে গিয়ে বলি, "ভাইজান আপনি তো জানেন এখন আমি যদি সয়-সম্পত্তিগুলো সব দিয়ে দেই তাহলে আমার কি হবে? আপনি একটু স্যাক্রিফাইস করুন।" উনি বলে যে, "ঠিক আছে আমি ওর সাথে কথাবার্তা বলে তোকে কালকে আবার জানাবো।" পরে আমি কিন্তু আর মনিরের সামনে যাচ্ছি না। ওনার মাধ্যমে কথা বলাই। পরের দিন উনি আবারও মনিরের সাথে কথা বলে। কথা বলে বলতে মনিরই নিয়ে গেছে। মনিরের সাথে কথা বলে বলার পরে উনি আমাকে বলে যে, "তোদের যত সম্পত্তি আছে তার অর্ধেক দিয়ে দিতে হবে। অর্ধেক পরিমাণ। আমাদের যে জায়গাটা আছে, আমার বাবা যে জায়গাটা মনিরকে দিতে বলছিল, এইটা দিতে হবে। রাস্তার পাশে আমাদের আরো কয়েকটা জায়গা আছে, ওইগুলো দিতে হবে। মোটামুটি প্রায় আ এক টানে ২০ ঘন্টার মতো জায়গা ওদেরকে দিয়ে দিতে হবে। ২০ কাঠা মতো জায়গা দিয়ে দিতে হবে।" এটা হচ্ছে উনি বলে। পরে আমি চিন্তা করলাম, ঘরে এসে আমি চিন্তা করতেছি আমার মাকে আমি কিছুটা পুরো বলি না। আমার মাকে শুধু বলি যে, "মা, আমার বউকে যে নিয়ে গেছে এখন মনিরদের ঘরের পিছনে আমাদের যে জায়গাটা আছে যেটা নিয়ে মোদির সাথে আমাদের প্রবলেম, এই জায়গাটা যদি আমি বিক্রি করে দিই কিছু টাকা পাবো, ওই টাকা দিয়ে আমি আমার বউকে ছুটে আনবো।" এটা আমার মাকে বলি। আমার মা বলে যে, "কেন বিক্রি করবি?" আমি বললাম যে, আমার বউকে যে নিয়ে গেছে উনি মুক্তিপণ চাইছে, মুক্তিপণের জন্য।" আমার মা আমাকে বলতেছে, "১ ফোঁটা জায়গা তুই বিক্রি করবি না।" আমি বলি, "কি বলতেছো? কেন বিক্রি করব না?" আমার মা বলতেছে যে, "না, জায়গা বিক্রি করিস না। ওই মেয়ে অন্য কোনো ছেলের সাথে পালায়া গেছে।" আমি বলি, "না, ওকে যারা ধরে নিয়ে গেছে তারাই আমারে ফোন করছে।" মা মানা করে কিন্তু আমি মায়ের কোনো কথাই শুনি না। মায়ের কথা না শুনে আমি তখন আমার ওই বড় ভাইয়ের সাথে আর মনিরের সাথে তখন আমি হচ্ছে রেজিস্ট্রি অফিসে যাই। রেজিস্ট্রি অফিসে যে আমার তখন মাথা-মুথা ঠিক নাই। ওরা ২০ কাঠার মতো লিখে আমি ওই ২০ কাঠা জায়গা আমি তখন আমার মাথার মধ্যে কিছু আসে না। তখন ওই ২০ কাঠা জায়গা তাদেরকে লিখে দেই। লিখে দেওয়ার পরে ওই বড় ভাইয়ের মোকাবিলায় মনির প্রমিস করেছে আমার বউকে দিয়ে দিবে। অ্যান্ড তার পরের দিনে আল্লাহর অশেষ রহমতে আমি আমার বউকে ফিরে পাই। সন্ধ্যার সময় আমার ওই বড় ভাই আমাকে ফোন করে বলতেছে যে, "তোর বউ অমুক জায়গায় আছে, তুই এসে নিয়ে যা।" আমাদের এলাকাতে একটা নিরল জায়গা আছে। ওখানে আসলে মানুষ মাঝে, মাঝে গিয়ে বসে। একটা খোলামেলা জায়গা। ওইখানে আমার বউয়ের হাত পা বাঁধা, চোখ বাঁধা, আমি ওখানে তারে পাই। তারে পাওয়ার পর আমি তখন তারে জড়ায়ে ধরে আমি হাউ-মাউ করে কান্নাকাটি করি। ও খুব কান্নাকাটি করে। আমি তখন বলি যে, "এটা কিভাবে হইলো?" আমাকে বলে যে, "আমি তো বলতে পারব না আমার সাথে এটা কিভাবে কি করলো?" মনিরদের কিন্তু কোনো জায়গায় সম্পত্তি ছিল না। ওর বাবা কিন্তু একেবারে খেটে খাওয়া দিনমজুরের মতো ছিল। ওই মনির ভন্ডামি করে এলাকাতে বেড়াতো। কিন্তু আস্তে
আজকে মনিরদের অনেক জায়গা হয়ে গেল। যাই হোক, আমি তো আমার বউকে ফিরে পাইছি, আমি এই ব্যাপারগুলো নিয়ে আর কথা বলি না। আমি তখন চিন্তা করতেছি আমি আস্তে, আস্তে আমার বউকে নিয়ে বিদেশে চলে যাবো। মানে সৌদিতে চলে যাবো। তখন আমি সৌদিতে কথাবার্তা বলি, ভিসার ব্যাপারে কথাবার্তা বলি, চলে যাবো। অ্যান্ড ও বাড়িতে আসার প্রায় ২ থেকে ২.৫ মাস পরে, আর এই ব্যাপারটা নিয়ে আমি মার সাথেও কোনো কথা বলি না, মনিরদের সাথেও কথা বলি না, ওই বড় ভাইয়ের সাথেও কথা বলি না। আমি তখন পুরা সাইলেন্ট হয়ে যাই। আমার টার্গেট আমি তখন বিদেশে চলে যাবো। আমি আমার বউকে নিয়ে বিদেশে চলে যাবো, ওখানে থাকবো। অ্যান্ড ২ থেকে ২.৫ মাস পরে আলহামদুলিল্লাহ আমার একটা কন্যা সন্তান দুনিয়াতে আসে। আমার একটা কন্যা সন্তান হয়। বাবুটা হওয়ার পর আমি তখন খুব খুশি হই। বাবুটা হওয়ার পর আমি তখন ফুললি প্রিপারেশন নিতে থাকি যে আমি সৌদি আরবে চলে যাবো। তো এখন আমার বউ দ্বিমত পোষণ করে। আমার বউ বলে যে, "আমার বাচ্চাটা মাত্র হইছে, তুমি কিছুদিন পরে যাও।" আমি বললাম যে, "না, কিছুদিন পরে কেন? আমি এখনই যাবো। আমাকে বলে যে, "না, তুমি কিছুদিন পরে যাও, এখন যাওয়ার দরকার নেই।" এটা নিয়ে মানে ঝামেলা-টামেলা হয়। ঝামেলা-টামেলা হওয়ার পরে আমি তখন বলি যে, "তুমি কি বলতেছো এগুলো?" তো ও বলে যে, "না, এখন যাবে না। ও পরে যাবে।" তো আমি চিন্তা করতেছি এখানে থাকলেই তো প্রবলেম। আমি তখন যাওয়ার জন্য বলি, ও তখন যাবে না। এইটা নিয়ে আমাদের মাঝে একটু ঝগড়াঝাটি হয়। ঝগড়াঝাটি হওয়ার পরে আমি তখন তারে বলি যে, "আমি তোমারে বাংলাদেশে রাখতে পারব না। তোমাকে চলে যেতেই হবে।" এইটা নিয়ে ও তখন রাগ করে আমার সন্তানটাকে নিয়ে ও তখন ওদের বাড়িতে চলে যায়। ওদের বাসায় চলে যায়। বাসায় গিয়ে প্রায় ৩-৪ মাস হয়ে যায় ও আর আসে না। ৩ থেকে ৪ মাস কেটে যায়। আমি প্রত্যেকদিন ওদের বাসায় যাই। ও তখন আর আসে না। ও বলে, "আমি আসবো না।" আমি তখন তাকে বলি, "তুমি কি পাগল হয়ে গেছো? তোমারে আমি কিভাবে আনছি ওই মুক্তির ফোন দিয়া, তুমি কি জানো? আমার সবকিছু আমি ছেড়ে দিছি। আমার জায়গা, সম্পত্তি, অট্টালিকা আমি কিচ্ছু রাখি নাই। আমি সব বিক্রি করে তোমারে আমি ছুটে আনছি, আর তুমি এখন এরকম কথা বলতেছো? তুমি এগুলো কি বলতেছো?" ও তখন আমাকে বলতেছে, "আমি যেটা বলছি আমি ঠিকই বলছি। আমি যাবো না তোমার সাথে। অ্যান্ড তুমি আমার কথা শুনবা না। তুমি আমার সাথে রিলেশন করা অবস্থায় বলছিলে যে আমার কথা শুনবা। এখন তুমি আমার কথা শুনতেছো না।" আমি তখন তাকে বলি, "আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম তোমার কথা। তোমাকে বিদেশ যাইতে হবে না। আমরা এখানে থাকবো না, আমরা ঢাকাতে চলে যাবো।" ও বলে, "না, আমরা কেন আমাদের সয়-সম্পত্তি রেখে ঢাকাতে যাবো?" মানে আমি কিন্তু তখনও তাকে বলতেছি না যে আমি আমার প্রায় অর্ধেক সম্পত্তি আমি বিক্রি করে দিছি। মানে আমি তাকে ওভাবে ডিটেইলসে মানে কোনো কিছুই বলতে পারতেছি না। তো বলতে না পারার পর ও তখন বলে যে, "আচ্ছা আজকে যাবো, কালকে যাবো", এটা বলে ও ঘুরাইতেছে। তো ও যখন ঘুরাচ্ছে আমি তখন আর কোনো কিছুই বলি না, যাই হোক এভাবে পড়ে আছি। হঠাৎ করে একদিন আ আমার বাড়িতে একটা উকিল নোটিশ আসে। অ্যান্ড উকিল নোটিশে আমি দেখতে পাই যে আমার বউ আমাকে ডিভোর্স করছে। আমি তখন ডিভোর্স লেটার পাওয়ার পর পুরো অবাক হয়ে যাই। অবাক হয়ে ওদের বাড়িতে যাই। ওদের বাসায় যাই, বাসা যাওয়ার পর বাবা আমাকে ঘরে ঢুকতে দেয় না। আমি বলছি, "কি ব্যাপার বাবা? ও আমাকে কেন ডিভোর্স করলো?" বলে, "তোমার সাথে ওর মনোমালিন্যতা হচ্ছে না? সাংসারিক জীবনে অনেক ঝামেলা হচ্ছে এইজন্য।" আমি বললাম যে, "সাংসারিক জীবনে কি ঝামেলা হচ্ছে? মনোমালিন্যতা কি হচ্ছে না? কেন আমাকে ডিভোর্স করলো?" উনি তখন বলে যে, "আমার মেয়ে তোমার ঘর করবে না। এখন আমি কি করতে পারি? আমি তো কিছু করতে পারি না।" আমি তখন বলছি, "ও আমার ঘরটা কেন করবে না?" পরে উনি বলে যে, "করবে না।" আমি তখন উনার ওই মেয়ের বাবা বলতেছি যে, "আপনি কি জানেন আপনার মেয়েকে আমি কিডন্যাপারের কাছ থেকে কিভাবে আনছি? আমি আমার সম্পত্তির অর্ধেক অংশ আমার সম্পত্তির অর্ধেক অংশ বিক্রি করে দিছি। বিক্রি করে দিয়ে আমি ওরে আনছি। তাইলে আর আমি ওর জন্য কি না করছি, এটা কি বলতেছেন?" আমি তখন কান্নাকাটি করে ঘরে আসি। ঘরে আসার পর আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে, তোরে বলছিলাম না যে তুই এটা করিস না?" আমি তখন বলেছি, "মা, আমি কি করলাম? মানে কেন আমার সাথে এটা ঘটলো মা বলো?" মা বলে যে, "আমি আগেই বলছিলাম মেয়েটা ভালো হবে না।" আমি বললাম যে, "ওর তো কারো সাথে সম্পর্ক আছে এটাও দেখলাম না, কাউকে ভালোবাসে সেটাও দেখলাম না। তাহলে কেন এটা করলো?" আমার মা বলে, "ও এরকমই।" যাই হোক, এভাবে ২-৩ দিন কাটে। ২-৩ দিন কাটার পরে আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমি যেই সম্পদ মনিরকে দিছিলাম, মনির আমার পুরা সয়-সম্পত্তি দখল করে ফেলে। মানে আমার ঘর-ভিটা ছাড়া আমার যত রকমের জায়গা সম্পত্তি আছে মানে সব জায়গা মনির দখল করে ফেলছে ওর লোকজন দিয়ে। যখন দখল করে ফেলছে আমি তখন চিন্তা করতেছি যে কি ব্যাপার? আমার জায়গা এভাবে দখল করে ফেললো কেন? আমি তখন ওই বড় ভাইয়ের কাছে যাই, বড় ভাইয়ের কাছে গিয়ে বলি, "বড় ভাই, আপনি তো ওই সময় ছিলেন। আমি ওকে এই জায়গাটা ওনারে লিখে দিছি। ও তো পুরো জায়গা দখল করছে।" আমার ওই বড় ভাই তখন বলতেছে, "তুই কি পাগল হয়ে গেছস? তুই তো তোর বউরে হারাইয়া পুরা মজনু হয়ে গেছস। মজনুর মতো তুই কি করছস জানোস না? তুই তো তোর ঘর-ভিটা ছাড়া সমস্ত জায়গা ওরে লিখা দিছস এবং ওর কাছ থেকে টাকাও নিছস।" আমি বলি, "ভাই কি বলেন? ওর কাছ থেকে আমি টাকা নিছি?" উনি বলে, "হ্যাঁ, টাকা নিছিস।" আমি তখন বলি, "ভাই এগুলা কি বলতেছেন?" আমি তখন দৌড়িয়া থানাতে যাই। থানা থেকে আমি মামলা করি। মামলা করার পরে আমার যে কাগজপত্রগুলো আছে আমি আমার কাগজপত্র নিয়ে যাই। কিন্তু ওইখানে ওরা যে জায়গাটা মানে উঠাইছিল ওরা স্পেস রেখেছিল। স্পেস রেখে ওই রেজিস্ট্রার উকিলকে কিভাবে হাত করে, কিভাবে জানি কি করে ওরা ওই জায়গার ভিতরে আমার স্থাবর সমস্ত সম্পত্তি উঠিয়ে দিছে। মানে আমি আসলে যেটুকু দেখেছিলাম অতটুকু না, ওরা আরো রেখেছে। এটা ওরা যেই মানে আমি যে হাকিমের মাধ্যমে দলিল করেছি, ওই হাকিমকে কন্ট্রাক্ট করে ফেলছে। মানে ওই উকিল মানে ওই রেজিস্ট্রি অফিসকে ম্যাজিস্ট্রেটকে কন্ট্রাক্ট করে এই কাজটা করছে।
কন্ট্রাক্ট করে ওরা এই কাজটা করে ফেলছে, পুরো জায়গাটা ওরা নিয়ে নিছে। তো নিয়ে নেওয়ার পরে আমি তখন আর এলাকাতে কোনোভাবেই কিছু করতে পারি না, থানাতে যাই কোনোভাবে কোনো সাপোর্ট পাই না, আমার কাছে কোনো টাকা নাই। আমি তখন পুরো দেউলিয়া হয়ে যাই, পুরো পাগলের মতো হয়ে যাই। পাগলের মতো ঘুরতে আমি একটা পর্যায়ে শুনতে পাই যে আমার বউ শিরিন নাকি আমার চাচাতো ভাই ওই মনিরকে বিয়ে করতেছে। প্রথমত কথা আমার বিশ্বাস হচ্ছিল না। বিশ্বাস না হওয়ার পরে আমি তখন সরাসরি আবারও সেই শিরিনদের বাসায় যাই, শিরিনের বাবার সাথে কথা বলি। আমি বলি, বাবা আপনি তো সব কিছু জানেন। উনি বলে যে এখন ওই মনির বিয়ের প্রস্তাব পাঠাইছে, আমি কি করবো? আমি বলি, মনির বিয়ের প্রস্তাব পাঠাইলে কি ও রাজি হইতে পারে? তখন আমি বললাম, তার মানে কি? উনি তখন বলেছে, আমি কিছুই জানি না বাবা, এগুলো তোমরাই জানো, তোমরা ইয়াং বয়সী মানুষ, তোমরা কি করছো তোমরাই জানো, এটা তোমাদের সম্পর্ক। আমি তখন ওখান থেকে ফিরে চলে আসি। ঘরে এসে চোখটা বন্ধ করে আমি চিন্তা করতেছি, তাহলে আমার সাথে যেগুলো ঘটছে এগুলো কি? আমি আমার নিজে যেটা চিন্তা করেছি, আমার বউ আসলে কিডন্যাপ হয় নাই, আমার বউ মনিরের সাথে কিডন্যাপ হওয়ার একটা অভিনয় করেছে। এবং পরিশেষে আমি যেটা জানতে পারি যে মনিরের মা এসব ব্যাপারে সব কিছু জানে। আমি বিদেশ থাকা অবস্থায় মনিরের মা আমাকে সম্পূর্ণভাবে উল্টাপাল্টা বুঝাইছে মনিরের মা। এবং দেশে আসার পরে আমার বউ পুরা মনিরের সাথে সম্পর্ক ছিল, যেটা আমি বুঝতে পারি নাই। আমার বউ মনিরকে ভালোবাসছিল, মনিরের সাথে আমার বউয়ের সম্পর্ক ছিল। এবং পরিশেষে আমার বউ কিডন্যাপের অভিনয় করে মনিরের কাছে আমার সয় সম্পত্তিগুলো লিখে নিল। এবং সবশেষ বিদেশ না যাওয়ার অজুহাত দেখিয়ে একটা ঝগড়া করে আমার কাছ থেকে ডিভোর্স নিল। ডিভোর্স নিয়ে সবশেষ মনিরকে আবার পুনরায় বিয়ে করলো, মনিরকে বিয়ে করে ফেলো। এবং আমি এই মামলায় আজও লড়তেছি, কাগজপত্র নিয়ে দৌড়িতে আছি, থানাতে করে অনেক জায়গায় দৌড়িতে আছি, বাট বাড়িতে থাকতে পারতেছি না। বাড়িতে থাকলে আমার এমন অবস্থা হয়, এর মাঝে আমার যে ছোটো বোনটা ছিল, আমার ছোটো বোন, আমি এখানে একটু কথা বলতে ভুলে গেছিলাম। আমার ছোটো বোনটারও স্বামীটা ভালো ছিল না, খুব খারাপ ছিল। আমার ছোটো বোনটাও পুনরায় আমাদের বাড়িতে চলে আসে। ওর স্বামী প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সব কিছুই ঠিক আছে, কিন্তু স্বামীর অন্য কিছু চরিত্রে খারাপ ছিল, অন্য মেয়েদের সাথে সম্পর্ক ছিল। আমার বোন সংসার করে নাই, সংসার না করে আমার বোনের সংসার থেকে চলে আসে, যেটা দিয়ে আমার বউ আমার মাকে মাঝে মাঝে খোঁটাও দিত যে অন্যের মেয়েকে নিয়ে এরকম করে দেখে নিজের মেয়েটা এভাবে চলে আসছে। পরে আমি ওই ছোটো বোনটাকে নিয়ে এলাকাতে থাকতে পারতেছিলাম না। আজকে আমার ছোটো বোনটার কাপড় ধরে টান দেয়, কালকে ওরে উঠে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আমার ছোটো বোনটা আমার বাড়িতে আসলে সেফ না। ছোটো বোনের মায়ের মুখের দিকে তাকিয়ে সবশেষ আমি আমার ঘরের মধ্যে তালা মেরে সব কিছু বলে আমি আমার মা আর ছোটো বোনকে নিয়ে আমি ঢাকাতে চলে আসি। ঢাকাতে আমার বিদেশে থাকা একটা বন্ধুর মাধ্যমে আমি ঢাকাতে একটা ফার্মে ওখানে কাজ করি, একটা বেসরকারি কোম্পানিতে কাজ করি, মোটামুটি কিছু টাকা বেতন পাই। সৌদি আরবে যাওয়ার জন্য আমি ট্রাই করতেছি, আমি এখনও যেতে পারি নাই, চেষ্টা করতেছি যাওয়ার জন্য। এরই মাঝে মহামারী চলে আসে, লকডাউন চলে আসে, সমস্ত দেশের ভিসা বন্ধ হয়ে যায়। আমি অনেকবার সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি নাই। তো এখন মহামারী শেষ হয়েছে, আমি আস্তে আস্তে সৌদি আরবে আবার আলাপ আলোচনা করতেছি, আমি হয়তো যে কোনো সময় সৌদি আরবে চলে যেতে পারি।